সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এক্সটেশন এক নেশন। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা এবং বরাবরের মতো আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন গুরু লাভ গুরু এহতেশাম এবং আমাদের আজকের অতিথি অর্জুন। গুরু, আপনাকে স্বাগত ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। থ্যাংক ইউ। এনিওয়ে, অনেক ভালোবাসা, দারুণ ভালো লাগার সাথে যাদের জন্য আমাদের উপস্থিতি, যাদের জন্য আমরা প্রস্তুত থাকি, যাদের জন্য এই ভালোবাসার বাংলাদেশ, যাদের জন্য ঢাকা এফএম 90.4 দারুণ সাজে সাজে বৃহস্পতি শুক্রবারের এই চমৎকার সন্ধিক্ষণে তিনি আমাদের সাথে উপস্থিত, আমাদের আজকের গেস্ট। অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও অনেক 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 ধন্যবাদ যে আমি প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমাকে এখানে আপনারা একটা প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আজকে আমি আমার এই জীবনের একটা অন্যতম অধ্যায়ের কথা বলবো, সেই কথাটুকু যেন এরকম যেন আমার মতো আর অন্য কেউ এই ভুলটা যেন আর কখনো না করে, সেটাই আমি চাচ্ছি সকলকে। আচ্ছা, এটুকুই তো। বলেন বলেন, শুরু করব? হ্যাঁ, অফকোর্স শুরু করেন। আপনার নিকনেম কি? অর্জুন? হ্যাঁ, অর্জুন। উচ্চারণটা কি অর্জুন নাকি অর্জুন? অর্জুন। অর্জুন। অর্জুন কিছুদিন আগে আমাদের শারদীয় দুর্গোৎসব পার করেছি আমরা। অর্জুনের হাতে কি থাকে? অর্জুনের হাতে, এটা তো আমাদের মানে আমাদের ধর্মে হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে সারথি। হ্যাঁ, আর দুর্গাপূজার সাথে এটা রিলেটেড নেই, তবে অর্জুনের কোনো ক্যারেক্টার নাই দুর্গাপূজাতে? না না না, এখানে আপনার মহাভারতের ক্যারেক্টার আছে অর্জুন। না, আমি যখন ওই যে প্রতিমাগুলো দেখা হয় সেখানে অর্জুনের কোনো প্রেজেন্স নাই। না না না, ওখানে নেই। দুর্গা থাকেন, আর দুর্গা থাকে, লক্ষ্মী থাকে, সরস্বতী থাকে, গণেশ থাকে, তারপরে অসুর থাকে। অসুর? আচ্ছা আচ্ছা, অসুরকে সে বধ করার একটা ভঙ্গিমায় থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে দুর্গা যে মানে বধ করছে মাতা রূপে, আর যার বুকে হচ্ছে তীর বেঁধে আছে সেটা হচ্ছে অসুর, মানে দুষ্টকে দমন করে শিষ্টের প্রতিপালনের চেষ্টা করেন মা দুর্গা। ওকে, তারপর কেমন ছিল দুর্গোৎসব? এবার দুর্গোৎসব ভালো কাটেনি, আমি তো ঢাকাতেই মানে বাসা যাওয়া হয়নি। আবার দেশের বাসা কোথায়? আমার দেশের বাসা সিরাজগঞ্জ, তারাস থানাতে। ওখানে বড় বড় মন্দির বা প্রতিমা আমাদের অনেক মানে দুর্গাপূজা হয় আর কি, অনেক প্রতিমা। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না অর্জুন, আমার এটা বলা ঠিক হবে কিনা তাও জানি না, হয়তো ভিতর ভিতর প্রডিউসার খেপবে। না না না, বলেন। কারণ প্রডিউসার খেপবে এই কারণে যে প্রডিউসার তো প্রডিউসারই, তিনি শেষে সে আমার ছোট ভাই হয়েও বড় ভাই আমাকে কন্ট্রোল করে। না না, আপনার ব্যাপার না, আমার প্রডিউসারের ব্যাপার। আমার ছোট ভাই হয়েও আমার বড় ভাইয়ের মতো আমাকে কন্ট্রোল করে, এজন্য হয়তো ই লাগবে। কিন্তু আমার কেন জানি মনে হয় জানেন, আমি পাইদাসী এই একটু সেলিব্রেশন, একটু আয়োজন, একটু হইচই পছন্দ করা একজন মানুষ। না, এটা খুব ভালো, জানি না যেটা ভালো কি মন্দ। এবং আপনাদের মধ্যে কিছু কিছু জিনিস, আমি অনেক সম্ভব রকমের আস্তিক একজন মানুষ, আমি আমার ধর্মে, ইসলাম ধর্মে দারুণভাবে বিশ্বাস করি। তারপরেও কিছু কিছু জিনিস আমাকে দারুণভাবে আপনাদের সনাতন ধর্মের জিনিসগুলো প্রভাবিত করে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনারা যে রাখি বন্ধনটা করেন। হ্যাঁ হ্যাঁ, আমি আবার মিস করছি, এবার কিছুদিন আগে রাখি বন্ধন। হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3 দিন আগে আমার বোন আমাকে মানে অনেক মিস করছে তাকে। আমাকে প্রত্যেক বছরে আমাকে এই রাখিটা পরায় দেয়, এবং সকালবেলা আমি যদি ঘুম থেকেও না উঠি অথবা আমাকে মেসেজ করে টেক্সট করে বলে, দাদা আজকে তো তোমার খেয়াল নেই, তুমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে। এটা কেন ইম্পর্টেন্ট বলতেছি, যে অনেক সময় ভাই বোনের মধ্যে জায়গা জমি নিয়ে, নিজস্ব প্রয়োজন নিয়ে অনেক ঝামেলা তৈরি হয় না, অথবা ছোট ছোট টুটকো ঘটনা নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়। বাট একটা অকেশন যদি এরকম থাকে যে অকেশন দিয়ে আবার পরস্পরের কাছে আসা যায়, এটা একটু ভালো দিক আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সনাতন ধর্মের সময় যে সেলিব্রেশন গুলো হয়, সেই সেলিব্রেশন গুলো আমি দেখতে পছন্দ করি। স্পেশালি আপনার মধ্যে যেমন প্রাণচলতা তৈরি করে, ঠিক একই রকম ভাবে বীরেন ভদ্রের যে ষষ্ঠীর সময় থেকে শুরু হয়, ষষ্ঠী না মহালয়া থেকে শুরু হয়, যা দেবী স্বর্গভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমো নমঃ। এবং আমরা সরাসরি চলে যাচ্ছি এবার আপনার গল্পে। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথমেই আমার
বাবাকে স্মরণ করি, যে আমাকে অনেক কষ্টে মানুষ আপনি বলতে করেছে। থাকেন, কথা থামাবেন না, হ্যাঁ? আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডে শ্লোক দিতে থাকি আপনার গীতা, বলতে থাকবেন, থামবেন না। কিন্তু পিতা ধন পিতা স্বর্গ তারপরে পৃথিবী আমার পরম বাবা অনুকূল। হচ্ছে 2004 সালে প্রেমতে সর্বদেব মারা যায়। জননে জন্ম উচ্চ এর আগে আমাকে যে শিক্ষাটা দিয়েছে সেটা আমি আসলে কোনোদিনও ভুলতে পারবো না, যা আমার জীবনের সবচেয়ে একটা বড় মানে কেরিয়ার গড়ার সবচেয়ে অন্যতম কারণ। এবং আমি তার অনুপ্রাণিত হয়ে, আমি ইন্সপায়ারেশন হয়ে, আমি ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আমার রেজাল্ট অনেক ভালো ছিল এবং আমি অনেক ভালো রেজাল্ট করি। 1 থেকে 3-এর মধ্যে রোল থাকতো। এবং যখন আমি ক্লাস 4-এ উঠলাম তখন আমার বাবা মানে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল। এই মুহূর্তে আমার মার অনেক কষ্টে আমাকে ক্লাস 11 পর্যন্ত অনেক পড়াশোনা করালো। তারপর এসএসসি পাশ করলাম। এসএসসি পাশ করার পর ইন্টারে আমি একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিলাম। ভালো কলেজে প্রিপারেশন নিয়ে আমি যখন সিরাজগঞ্জ সরকারি কলেজ, আমি ওখানে চান্স পেলাম। তারপর আমাকে বলল যে ঠিক আছে তুমি চলে যাও, ওখানেই তোমাকে ভর্তি করে দিব। ইনফ্যাক্ট কিছুদিন যাওয়ার পর আমি ভর্তি হতে গেলাম। ভর্তি হব এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে মানে ফোন দিয়ে বলল যে দেখো আমাদের যে ফিনান্সিয়াল অবস্থা এখন, এই মুহূর্তে তো তোমাকে বাইরে পড়ানোর মতো আমাদের অ্যাবিলিটি নেই। আর রিসেন্টলি তোমার বাবা যেহেতু মারা গেছে, সেক্ষেত্রে তুমি দেখো। তো আমিও তখন তো আমার অতটাও তখন সেন্স ছিল না। আমি তখন কেবল এসএসসি পাস করছি, আমার তো ওইভাবে জ্ঞান ছিল না। আমি বললাম যে না, আমি ভর্তি হব, আমি পড়াশোনা করব, আমি ওখানেই হব, আমি এই কলেজে। কিন্তু আমাদের গ্রামে একটা কলেজ ছিল, মাধাইনগর দ্বিমুখী মাধাইনগর আদিবাসী আদর্শ মহাবিদ্যালয়। ওখানে মানে এমপিও ভুক্ত না, নন এমপি ভুক্ত। তো তখন আমাকে বললো যে এখানে তো কোনো ফিটি লাগে না, তুমি এখানে ভর্তি হও, আপাতত তুমি এসএসসিতে এখান থেকে পাশ করো। পাশ করার পর যখন অ্যাডমিশন নিবা তখন তুমি হচ্ছে বাইরে চলে যাও, আর এই টাকাটা থাক, আর এই টাকাটা দিয়ে তুমি বাইরে অ্যাডমিশন নিবা। তারপরে আমার মনটা খারাপ, আমি অনেক কান্নাকাটি করলাম। তারপর বললো না তুমি এখানে আসো। তারপরে বাড়িতে আসলাম। আসে তো আমি কমপক্ষে 6 মাস আমি নিজেকে প্রস্তুত করতে পারলাম না, আমি অ্যাডাপ্ট করতে পারলাম না আমার কলেজের সাথে। সবাই সকল বন্ধুই বাইরে পড়াশোনা করছে আর আমি হয়তো এভাবেই। তো মা আমাকে দেখে মানে কান্না করলাম, বললো যে আসলেই দেখো তোমার পরিস্থিতি এমনই হয়েছে যে তোমাকে এইভাবে আমি ইচ্ছা থাকলেও করতে পারতেছি না তোমাকে পড়াইতে। তো তারপরে আমি ইন্টারটা পাস করলাম সৃষ্টিকর্তা কৃপায়। তারপর অ্যাডমিশন দিলাম। তো এর প্রেক্ষিতে আমার অনেক বড় ভাই, আমাদের অবদান অনেক বেশি, বিশেষ করে আমার দাদা। নাম ধরে বলি আমি, অবদান প্রথমত আমি মাকে বলবো, তারপরে আমার তো এখন একটা মাত্র নানি আছে, সে নানি, আর আমার দাদা পরিতোষ দাদা, খিতেন দাদা, আরো আমাকে অনেক সাপোর্ট করছে যে তুই অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নে, তারপর তোর লাইফটা তো অন্যরকম হবে। তারপরে তাদের ইন্সপায়ারেশন হয়ে আমি রাজশাহীতে চলে যাই। চলে যাওয়ার পর আমি অ্যাডমিশন নিলাম। ফার্স্ট টাইমে আমি অনেক পড়াশোনা করলাম, বাট অল্পের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে হলো না। রংপুর ইউনিভার্সিটিতে আমার মানে মেরিট লিস্টে আসলো, বাট আমি ওখানে আমি ভাবলাম যে আমি এখানে ভর্তি হব না, হলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে হব। রাজশাহীতে ভর্তি হবেন না? না না না, রাজশাহীতে ভর্তি হব, কিন্তু আমি রাজশাহী আর ঢাকা ছাড়া আমি অন্য জায়গায় কোনো জায়গায় ভর্তি হব। রাজশাহীকে লিস্টে রাখেন। রাজশাহী প্যারিস রোড দিয়ে হাঁটলে আপনার মন ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি অদ্ভুত, প্রেম করার জন্য তো দারুণ জায়গা আছে, পদ্মার পাড়। হ্যাঁ হ্যাঁ, পদ্মার পর তো আছেই,
সেখানে অনেক ভালো বাই একটা- দ্য ওয়ে, আপনার জীবনের কথা যা হয় এখানে, মানুষ আশপাশের গল্প বলতে গিয়ে মূল জায়গাতে ঢুকতে একটু সময় নিয়ে নেয়। এর ফাঁকে কিন্তু আমাদের সময় শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা তা আপনি যার কথা বলতে এসেছেন, আচ্ছা। যার সাথে জীবনের এই তো, কথা মানে বলতেছেন, কাছাকাছি please, চলে আসছে। একটু সরাসরি ঢুকে যান। আচ্ছা না, রাজশাহী বললে আমার কেমন যেন একটু পাগলামি টাইপের ফিল তৈরি হয়, জন্য রাজশাহী প্রসঙ্গে আসলাম। জি, রাজশাহী হচ্ছে প্রাণের শহর আমার। কি অদ্ভুত জায়গা, যেখানে পা দেওয়ার সাথে সাথে মনে হয় যে আমার জীবন থেকে দারুণ কিছু মুহূর্ত আবার মনে হয় ফিরে আসলো, আবার বাঁচতে মন চায়, আবার স্বপ্ন দেখতে মন চায়। জি, অর্জুন। হ্যাঁ, তারপর আমি সেকেন্ড টাইমে মানে পড়াশোনা করলাম, দেন আমি পরীক্ষা দিলাম, দেওয়ার পর আমার জগন্নাথে চান্স হলো। তারপরে তো রাজশাহী ইউনিভার্সিটিতে যে কয়টা ইউনিটে দিলাম সেই কয়টা ইউনিটে আমার চান্স হলো। চান্স হওয়ার পরে আমি ঠিক করলাম যে এখানে এই জগন্নাথে যাব নাকি হচ্ছে রাজশাহীতে যাব। প্লিজ রাজশাহীতে আসেন। হ্যাঁ, তারপর হচ্ছে ঠিক করলাম যে এখানে তো অনেক মানে অ্যাডমিশন দেওয়ার পর তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, তো মা বলতেছে যে তুই রাজশাহীতেই চান্স নে। মা ঠিক বলছে। তারপরে ভর্তি হলাম, কিন্তু বাই দ্য ওয়ে ওখানে একটা ছোট একটা কাহিনী আছে, ওটাতে একটু তাড়াতাড়ি করে বলে শেষ করি। সেটা হচ্ছে আমি মেরিট লিস্টে যখন চান্স পেলাম তখন যে কয়টা ইউনিটে দিছি সেই কয়টা ইউনিটে, এই ইউনিটে ছিল আপনার পলিটিক্যাল সায়েন্স, তারপর আপনার ভালো ভালো সাবজেক্ট ছিল। কিন্তু বাই দ্য ওয়ে আমি অ্যাডমিশন দেওয়ার সময় আমি আবার ওই একটা ভুল করছিলাম, মানে পরীক্ষার হলে তো আপনার সিগনেচার নেয়, ওই সিগনেচারটা আমি হচ্ছে পরীক্ষকের সিগনেচারটা আমি দিছিলাম না, মানে আমার পরীক্ষা ভালো হয়েছে আমি একটা আনন্দেই চলে আসছি। পরে এসে দেখি যে না আমি ওটা দিনে, পরে বড় ভাইদেরকে জিজ্ঞাসা করছি যেটা কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, তখন কোথাও ফাইনালি সিলেক্টেড ইন রাজশাহী না? হ্যাঁ, হ্যাঁ। এবার বলেন, রাজশাহী প্যারিস রোড, ইবলিশ চত্বর। ইবলিশ চত্বর নাম কি রাখছে? হ্যাঁ, ইবলিশ ক্লাসি চত্বর। জায়গা, বলেন। আচ্ছা, তারপরে আর যদি আপনার পাশে কেউ হাত ধরে থাকে, এমন কোন গল্প যদি থাকে? না না, সেটা ওরকম ওভাবে আমি কখনো ভেবে দেখি নাই। আর আমার ইউনিভার্সিটি লাইফে আপনার হাত তো অনেক সফট আর মিষ্টি টাইপ, আমারই তো মাঝে মাঝে মনে হচ্ছে হাতটা এভাবে হালকা করে ধরে বসি। কেউ এরকম চান্স নেয়নি? আচ্ছা, আসতে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু জি, আমি জি। আমি ফ্যামিলির কথা ভেবে আমি কখনো লাইফে অনেকে আসার চেষ্টা করছে, বাট আমি ফ্যামিলির দিক থেকে দেখে আপনি রাজশাহীতে ফাইনালে ভর্তি হলেন, হ্যাঁ, তারপর? ভর্তি হওয়ার পরে 2014 সালে ভর্তি হলাম। হওয়ার পর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার হচ্ছে পিসির মেয়ে, খালা? হ্যাঁ খালা যেটা বলে, খালার মেয়ে আছে আর একটা ভাস্তি আছে। ওরা আমার মাঝে মাঝে আসতো আমাদের বাড়িতে। তাই সে আমাকে মানে জিজ্ঞাসা করতো যে দাদা আপনি বৌদি কোথায়, এরকম বলে। যে এত দূর পড়াশোনা করছেন, ইউনিভার্সিটিতে পড়তেছেন, একটা বৌদি আজ পর্যন্ত কথা বলাইলেন না, দেখান নয়। তখন আমি বললাম যে দেখ আমার একটা প্রিপারেশন আছে যে আমি সামনে জবের চাকরি করতে পারি, তারপরে ইউনিভার্সিটিতে বুঝিস তো অনেক পরীক্ষা টরীক্ষা থাকে, এগুলো প্যারা নেওয়া আর রিলেশন করলে তো একটা প্যারাই, তো এগুলোর মধ্যে আমি যাবো না, এই জন্যই। তো ওরা বিশ্বাস করে না, আপনার বৌদি আছে এরকম দেখান। তো মাঝে মধ্যে আসে আর মাঝে মধ্যে বলে। এমএইচ নয়ন লিখেছেন ইবলিশ চত্বর দারুণ জায়গা। ইবলিশ চত্বর অ্যাকচুয়ালি রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটা খুব ট্রেডমার্ক জায়গা। জি, তারপর আমাকে বলে বিশ্বাস করে না। পরে আমি পিসির বাড়িতে খুব কমই যাইতাম, আমি যাইতাম না খুব, কারণ ছাড়া যাইতাম না। তো একবার আমি গেছি, যাওয়ার পর আমি যে জানি না যে পিসির হচ্ছে ভাস্তি হয়, যে মেয়েটার কথা বলতেছি এটা লিপি সরকার, তা আমি কখনো দেখি নাই। তো আমি যাইতাম, যাওয়ার পর কি ফার্স্ট টাইম দেখলেন? হ্যাঁ, আমি ওকে দেখি নাই, বাট ও আমাকে ওই আমার পিসির মানে আমার খালার মেয়ে আর ওই ভাস্তিকে বলে যে দাদা তো রিলেশন করে নাকি, এরকম বলে। তো প্রথমে ওরা কিছু বলে নেই, পরে আবার যখন আসছে আমার বাড়িতে ওই খালাতো বোন পিসির মেয়ে এবং হচ্ছে ওর ভাস্তি, তো আমি এত বিরক্ত, মাঝে মধ্যে আসতাম ইউনিভার্সিটি থেকে বাড়িতে, মাঝে মাঝে বলতো, তখন আমি রাগ করে জি, একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যে পিসি মানে ফুপু, মাসি মানে খালা। ও আচ্ছা, আমরা দুজনে ভুল হ্যাঁ করছি। পিসি যেটা মানে মানে ফুপু, ফুপু আপনার। মানে বাবার বোন। হ্যাঁ বাবার বোন। তো এই ফুফাতো বোন নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, ফুফাতো বোন। ওকে, আমাদের দুজনে ভুল হয়েছে, যেন আমরা সরি বলতেছি। But তো- না, এই আপনার ভুল হওয়াটা স্বাভাবিক।
কিন্তু ওটা আমরা মেনে না, নিচ্ছি আমি না। যেহেতু তাদেরকে খুব মন থেকে ধারণ করি, আমার ভুল হওয়াটাও স্বাভাবিক না। এবং এর ফাঁকে একটু জানিয়ে রাখি, অনেকে হাসবার ব্যাপার বলতেছে, হাসি দেখতে যাচ্ছে প্রিয়াঙ্কা। কেমন দেখতে মেয়েটি? না, অনেক ভালো। এই আমাদের একজন কো অ্যাঙ্কার ছিল, ওকে যখন বলতাম আমরা জুয়েল 1 2 3 গো, খিলখিল করে যে হাসতো, এটা তো আমরা চাইলেও পারবো না। জুয়েল একবার চেষ্টা নিছে ব্যাংকক গিয়ে ইনজেকশন নিয়ে কিভাবে নিজেকে চেঞ্জ করা যায়, তাতে ওই ফিলটা আসেনি। এটা মেয়ে ছাড়া সম্ভব না। 1 2 3 গো প্রিয়াঙ্কা। আমার হাসিতে সাউন্ড কম। কিন্তু হাসি দেখতে যাচ্ছে, অনেকেই বলতেছে। এটা কে যেন বলেছিল? রেনুয়া, রেনুয়া, দিস ফর ইউ, দিস দ্য ভেরি লাস্ট টাইম, 1 2 3 গো প্রিয়াঙ্কা। না, ইটস গুড। যারা প্রিয়াঙ্কা হাসি দেখবার জন্য বারবার করে টেক্সট করতেছেন, তাদেরকে আমি হাসিটা দেখিয়ে দিলাম। অর্জুন বলছিলে যে মাসির পিসির বাসা। হ্যাঁ, পিসের বাসা। তারপরে পিসি মানে আমরা কি শিখলাম? আমার বাবার বোন। বাবার বোন, হ্যাঁ, এটা ঠিক আছে। তো তারপর আমি একদিন মানে বিরক্ত হয়ে বলছি, ঠিক আছে, আছে, আমার তোদের বৌদি আছে, এরকম বলছি। বলার পর তো ওরা মহা খুশি। এখন বলে যে কথা বলায় দে। বললাম কথা এক সময় বলে নিস। তারপরে ইনফ্যাক্ট ওরা বাড়িতে চলে যায়। যাওয়ার পর ওই মেয়ে মানে লিপি সরকার ওই জিজ্ঞাসা করে যে তোর দাদা তো দেখতে ভালোই সুন্দর, তো আমার মানে খুব তাকে মনে ধরছে, তো সে কি মানে রিলেশন করে কি করে না। তা ওরা বলছে যে এটা কে বলতেছে? লিপি? হ্যাঁ, লিপি বলতেছে, জিজ্ঞাসা করতেছে যে তোর দাদাকে তো আমার খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, ক্যামেরাতে বুঝতে পারেন আর না পারেন, ক্যাপটা দিয়ে একটু ঢাকাঢুকি করে রাখছে। ও কিন্তু আসলে অনেক সুদর্শন, স্পেশালি নচিকেতার ফার্স্ট টাইম। এখন নচিকেতা অনেক শুকায় টুকায় গেছে। ফার্স্ট টাইম যে এমন একটা বহিমিয়ান টাইপের লুক থাকতো না, যেটা দেখে মেয়েরা আনমনা হতো, এমন টাইপেরই লুক কিন্তু এই ছেলেটির, অর্জুন, যে আমাদের আজকের গেস্ট। হ্যাঁ, তারপর ওরা বলছে যে হ্যাঁ দাদার রিলেশন করে, বৌদি আছে। তো ওই মেয়ের মন খারাপ হয়ে গেছে। আর ও তো প্রথম দেখাতে মানে ক্রাশ খেয়ে গেছে যে আমি জীবনে যদি মানে কারোর সাথে রিলেশন করি তাহলে এর সাথেই করব। হেই হেই হেই। তারপর ও মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার পর ওদেরকে কিছু বলে নাই। তো মাঝে মধ্যে আমাদের তো এই যে দুর্গাপূজার উৎসব হচ্ছে, বড় উৎসব, তো ও ভাবতো কি যে আমি বাড়িতে আসবো দুর্গাপূজায়, আর ওরা তখন বলতো যে চল তাহলে ওই আমাদের মানে আমার দাদার এলাকাতে যাই, যাই পুজোটা দিতে দেখি। তখন ও বলতো যে না, আমি যাব না। আর মনে মনে ভাবতো যে আমি যদি যাই তাহলে যদি ওই আবার যদি অন্য কোনো মেয়ের হাত দিয়ে ধরে ঘোরে, তাহলে তো আমি ওটা সহ্য করতে পারবো না। অতএব আমি আর কখনো ওদিকেই যাব না, ওই এলাকাতেই যাব না, এরকম বলতো। তো তারপর একবার আবার চলে গেলাম, পিসি একবার ডাকছে আমাকে, তো কোনো কারণে আমি চলে গেছি। যাওয়ার পর আমাকে দেখছে, দেখে দূর থেকে দেখছে, দেখে মানে কথা বলতেছে না, আমিও ওইভাবে রেসপন্স করতেছি না। আর আমি তো আমার একটা আবার খারাপ অভ্যাস আছে কি, যে আমি আবার আগে কথা বলতে চাই না। সেটা মেয়ে হলে আমি কখনো আগে কথা মেয়েরা বলতে পছন্দ করে এটা, আর আমাদের মতো টাফ মানুষ যারা আগে আগে কথা বলতে গিয়ে প্রায় ধরা খায়, মেয়েরা আবার এটা পছন্দ করে বেশি। আচ্ছা, আমি এটা জানি না, তো আমি জানো না, অনেক কিছু কম জানে। এই যে কম জানা মানুষ, এদেরকে ভাবে যে হাজবেন্ড ম্যাটেরিয়াল, রাইট? তারপর অর্জুন, তারপর আমি তো ওইভাবে জানি। তো আমার ওই বোনদেরকে আবার বলছে যে ও যদি আমাকে শুধু আসে, যদি আমার সাথে একটু কথা বলে, ও যদি আমি যদি 10 জনের সাথে রিলেশন করি, মানে মেয়ে তো দেখতে সুন্দর, তো বললে যে ওর তো বর্ণনা দাও একটু, ও দেখতে অনেক সুন্দর আছে। বর্ণনা দাও, আমাকে চুপ করে দেখায় দাও, জনগণকে ফাঁকি দিয়ে। ইস, কি কপাল আমার, এই জায়গাতেই তোমাদের চাইতে আমি ডিফারেন্ট। আমাকে চাইলেই আমি এমন এক খ্যাকশিয়াল, যার কাছে যে কোনো মুরগি নির্দ্বিধায় কেউ জমা দিয়ে যেতে পারে। সো ভরসা করে রেখে, মা অনেক সুন্দর, অনেক সুন্দর। না আমাকে একটু দেখান, না না, আমাদেরও তোমাকে তোমরা যত সুন্দরী হও না কেন প্রিয়াঙ্কা, তোমাদের জ্বলুনির একটা স্বভাব আছে। এই যে আলতো দেখতে, সেটাই তোমার মধ্যে কিন্তু একটা জ্বলনের গন্ধ পাচ্ছি আমি। বাট মেয়েটি আসলেই সুন্দর। শোনো, আমি কিন্তু ফিল্টারিং করে দেখতে পারি। তুমি যে মেয়েটিকে দেখালে ফিল্টারিং করে বলতেছি। ফিল্টারিং বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমি পজিটিভ না, সুন্দরকে সম্মানের সাথে দেখতে জানি। মেয়েটি আসলেই সুন্দর। বাহ বাহ,
কি মায়া এই চোখটাতে, চোখটা দেখি বেশি পাগল হয়েছিল, রাইট? এই যে বর্ণনায় কিন্তু আমাদের আগ্রহ বাড়ছে। আমার মনে হয় যে মাঝরাতে যখন দেখতে তারে তখন এইভাবে বড় করে শুধু চোখটা দেখতে, রাইট? সেটা তো মানে সম্ভব না হলে বলো যে না, না 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 দেখছি শুধু অনেকবার। চোখটাই বেশি দেখতে। হ্যাঁ হ্যাঁ, আর মানে তার চুলটা অনেক বড় ছিল, অনেক ভালো, মানে সবচেয়ে ন্যাচারাল। না তুমি তো যে মুখটার ক্লোজে নিছো তো যেন চুলটা দেখার সুযোগ পাইনি, এটা তো আমি 1 ঘন্টা কাব্য করতে পারতাম। বাট চোখটা অনেক মায়া এই চোখে, এবং আমার মনে হয় যে তুমি এই চোখে কারো ছায়া কখনো দেখতে চাওনি তুমি ছাড়া, রাইট? আচ্ছা কি হইলো ফাইনালি একটু দেখি। আর আমি কিন্তু দেখে ফেলেছি এখানে কিছুটা সিমিলারিটি আছে তারপর প্রিয়াঙ্কার সাথে। আর তারপর হচ্ছে আবদালে টেকনিক্যালি প্রিয়াঙ্কাকে আনতেই হয় প্রিয়াঙ্কার সাথে, কারণ প্রিয়াঙ্কার মতো একটা ললিপপ এবং কিউটি পাই টাইপের একটা অ্যাটিটিউড আছে এই মেয়েটির মধ্যে, যেমনটা দেখাচ্ছিল তার ভালোবাসার মানুষকে। তারপর ওদেরকে বলে যে আমি যদি 5টা 7টা 8টা যদি রিলেশন করি, ও শুধু যদি আসে আমাকে যদি বলে যে তোমাকে কে বলতেছে? লিপি? লিপি বলতেছে যে সে যদি একটু কথা বলে আমি তাতে আমি তার তাকে কাছে চলে বলবো, যাবো। হ্যাঁ বলবো, এবং আমি ফাইনালি বলে দেব। কিন্তু তুমি কি নিবা 8টা সম্পর্ক করছে? মানে আমি সরি কোশ্চেন, আমি জানি না সে সে আসবে সব হ্যাঁ ছেড়ে সে সর্বপ্রথম আসবে, মানে সে বলে আর কি। হ্যাঁ, তো আমি ওভাবে ইয়ে করি নাই, না করার পর এভাবেই মাঝে মধ্যে যাওয়া আসা করতো। এক সময় দেখা যায় যে তার সাথে আমার একটা শোনো, আমার দেশের বাড়ি থেকে একজন কল দিয়েছে, না বলেও পারলাম না, লিখেছেন মৃদুল শেখ। আমি কলকাতা মুর্শিদাবাদ থেকে বলছি। কলকাতা মুর্শিদাবাদ কিন্তু ডিফারেন্ট জায়গা, বাট মুর্শিদাবাদ হচ্ছে আমার জায়গা। আমার বাপ দাদা 14 পুরুষের নারী পোতা আছে ওখানে। একটা সময় সরকার ছিলেন আমার দাদা, যিনি প্রপিতময় বলে, রাইট, যিনি যিনি ওই জায়গাতে ছিলেন দীর্ঘকাল। আমার প্রতি মুহূর্তে টান দেয় মন, ভগবান গোলায় কখন ফিরে যাব। এবং ইন্ডিয়া থেকে প্রচুর মানুষ আমাদের সাথে কানেক্টেড থাকেন। হ্যাঁ, তারপর লিপি বলছে যে আমি ওর জন্য ক্র্যাশ খাইছি প্রথম দিন থেকে, ও চাইলে আমি তার কাছে চলে আসতে চাই হ্যাঁ যে কোনো মূল্যেই হোক, যে কোনো মূল্যে। তারপর মানে ওদেরকে বলেই দেয় যে আমি ওকে বিয়ে করব, ও যদি রাজি থাকে। এবং ওর মাও, আমি যখন ছোট ছিলাম, ইনফ্যাক্ট ওই ছোট থাকার সময় আমি মানে আমার এই পিসির বাড়িতে যাইতাম, তো ওর মাও বলছিল যে যদি আমার মেয়ে কখনো বড় হয় তাহলে আমি ওই ছেলের সাথে বিয়ে দিব। তো আমার মা বলছে মায়ের হয়তো হালকা কনফিউশন ছিল বড় হবে কিনা, বাট যদি বড় হয় হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার সাথে বিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে মা বলছে যে না, আমার ছেলে তো এখনো কেবল পড়াশোনা শুরু করছে, কেমনে মানে হবে। তো এই করার পর তারপরে তো ওই একটা ইনসিডেন্ট ঘটে ওর লাইফে। ঘটার পর মানে ওর বাবা মা চাচ্ছিল যে আমি তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে দিব। তো লাস্ট পর্যন্ত আমাকে মানে কারো মাধ্যমে বলছিল যে আমি ওকে, ও যদি চায় তাহলে আমি বিয়ে করব। তা আমি বললাম যে না, আমি এখন তো হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছি, কেবল ফার্স্ট ইয়ারে, আমি এই সময় ওগুলো করতে পারবো না। এই কারণে বলেছিলেন নাকি তার যেমন ইনসিডেন্ট হয়েছিল সেই কারণে বলেছেন? না, ওই ইনসিডেন্ট হয়েছিল সেটার কারণে না, পড়া রাখার জন্য। ওকে, তারপর? হ্যাঁ, তারপর তো তার মানে বিয়ে হয়ে গেল। বিয়ে হলো? তার বিয়ে হয়ে গেছে। মানে কার সাথে? একটা ভালো আপনার বেসরকারিতে চাকরি করে। আপনার সাথে না? না 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 না। নাম করে কি শোনালেন? ওকে। তারপর বিয়ে যখন হয়ে গেল তখন আমি তার সাথে মানে সে আমাকে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি রেসপন্স করি নাই। বিয়ে যখন হয়ে গেল, হয়ে যাওয়ার এই তো আপনার 2020 সালের দিকে। একটা ছোট্ট প্রশ্ন না করলেই না, আপনি মন থেকে তো চাইছিলেন তাকে, তাকে তো ভালো আপনিও বেসেছিলেন, রাইট? ভালো বিয়ের কথা যখন বলছি তখন বলছিলেন যে এই মুহূর্তে আমি প্রস্তুত না, কারণ মন থেকে তো আপনিও ভালো, মন থেকে আমিও তাকে চাইছিলাম, কিন্তু কনফিউশন নিয়ে বলেন না, কনফিডেন্টলি ভাবে বলছি যে আমি তাকে চাইছিলাম, কিন্তু আমার ফ্যামিলি, সেটা ভিন্ন জিনিস। আপনি চাইছিলেন না? হ্যাঁ, আমি চাইছিলাম। আপনাকে বারবার যোগাযোগ করার পর আপনি রেসপন্স না করার কারণেই অন্য জায়গায় তার বিয়ে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এবং অপরাধবোধ আপনাকে ভোগায়নি? হ্যাঁ, মাঝে মাঝে ভোগাইছে, কিন্তু কি করব, মানে ফ্যামিলির কন্ডিশন ভেবে। কারণ ওই সময় যদি বিয়ে আমি যদি করে ফেলতাম, হয়তো
আর তখন তো তার বয়সও ছিল না ওইভাবে, আমি যে তাকে যে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব, ওই বিয়ে করলে সেটা বৈধ হইতো না। তা আমি এই ক্ষেত্রে আমি যুক্তির কারণে অনেক কথা আমরা বলতে পারি ঠিকই, তখন আপনি মানসিকভাবে আসলেই প্রস্তুত ছিলেন না, প্রস্তুত এটা ছিলাম বলেন। না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপর তো অনেক বছর সে আমার জন্য মানে অপেক্ষাও করছে। মাঝে মাঝে আমার বিয়ে হয়ে যাওয়ার পর সে টাইম লাইনে আমার ছবিগুলো দেখতো, এবং মানে আমার ছবি তো ভাসতো, তো দেখতো আর ভাবতো যে ইস, যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, আবার মন চাইতো না, দিব না। তো ওর হাজবেন্ডের এক ফোন ইউজ করতো, ফেসবুক, ও তো নিজে ব্যবহার করতো না, তখন ওর মোবাইল ছিল না। তো রিসেন্টলি কিনছিল প্রায় 1 থেকে 1.5 বছর আগে। তো একদিন আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, মানে অনেক খোঁজাখুঁজি করছে, একবার ভাবে যে দিব কি দিব না, এটা ভেবে তো এই কষ্ট আপনার ভিতরে কাজ করতো যখন ওকে আপনার সাথে বৈবাহিক সম্পর্ক হলো না, অন্য কারোর সাথে সে পাত্রস্থ হলো, ভেতরে কষ্ট দিত? ভেতরে তো কষ্ট হতোই, কিন্তু মানে আমি অন্যভাবে মানে সেটা আমি handle করতে- ফাইনালি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, ওর সাথে সংসার করতেছে অলরেডি অন্য একজনের হ্যাঁ, অন্য সাথে। একজনের সাথে সংসার করতেছে। তা আমি চিনি না, মানে ছবি তো দেওয়া নাই ফেসবুকে যে এটা কার আইডি, তা আমি ওইভাবে ইয়া করি নাই। পরে এই যে করোনা কালীন সময়ে আমি বাসায় গেছি, আমি তো ওইভাবে মানে ফোন ব্যবহার করতাম না, ওইভাবে ফেসবুকে থাকতাম না। তো ওই সময় তো মানে আমি পড়াশোনা তেমন হচ্ছে না, তখন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখি যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি অ্যাকসেপ্ট করছি। করে তারপর একদিন আমাকে একটা ওহাব চিহ্ন দিছে, মানে এরকম হ্যাঁ, আমি তো জানি না। তারপরে আমি ভাবলাম কি এটা, পরে আমি একটা লাইক দিই, লাইক দেওয়ার পর আমি যদি একটা লাইক দিই সে দেয় 3টা, আমি যদি 2টা লাইক দিই সে দেয় 7টা। এরকম করতে করতে এক সময় সে বলেই বসে যে আমার কি কি চেনো, এরকম বলতেছে। তো বললাম আমি তো চিনি না তোমাকে, কে আপনি? তো বলছে যে আমি তোমার জীবনের, তুমি আমার জীবনে ফার্স্ট ক্রাশ, এবং তোমাকে আমি অনেক দিন থেকে আমি খুঁজছি, এরকম বলতেছে। তখন আমি বললাম যে আসলে এক্স্যাক্টলি তোমার পরিচয়টা দাও। তখন পরিচয় দিল, আমি এই। পরে তো আমি সব চিনে ফেললাম। তারপর বলছে এতদিন পর, তখন বলতেছে যে আমি তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় সম্ভব না হয়ে আমি আর থাকতে পারলাম না, তাই তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। তা হ্যাঁ বলো। তো হাই হ্যালো দেওয়ার পর কয়েকদিন গেছে, যাওয়ার পরেই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এমনি ফ্রেন্ডলি। তো বলতেছে যে বিয়ে না নাই করছো, কিন্তু বন্ধুত্ব তো রাখতে পারবা, এরকম আমাকে বলতেছে। তো আমি বললাম যে তাই? তো বললো হ্যাঁ তাই। ওর নিকনেম কি লতা নাকি স্বর্ণলতা, কি নাম? ওর নাম হচ্ছে লিপি সরকার। লিপি, আই এম সরি, লিপি। ওকে। তো তারপর হচ্ছে একদিন আমাকে একটা ফাইনালি আমাকে বলে যে আই লাভ ইউ, এই টেক্সটটা করে। তা আমি ভাবলাম যে এটা ফানি করতেছে নাকি, আমি আবার বলতেছে ফানি করছো আমার সাথে? তো বললাম, তো সে বলতেছে যে না না আমি ফানি করতেছি না। তো করতেছি, আমি ভাবলাম যে মজার ছলে এগুলা বলতেই পারে, যেহেতু তার বিয়ে হয়ে গেছে, আর এখন এগুলা কি বলবে। আমি ওই মজার ছলে অনেকক্ষণ পর আমার কি যেন ভাব মানে মনে আসলো, তা আমি বললাম লাভ ইউ টু। মানে ভাব আসলো কেমন হঠাৎ? হঠাৎ করে মানে আমি ফিল চলে আসছে। হ্যাঁ, ফিল চলে আসছে। আমি কয়েকজনের ফিল আসছে। চুলটা কি ছড়িয়ে দেওয়া যায় প্রিয়াঙ্কা? তোমার অনেকের ডিমান্ড এটা। ও আজকে আয়রন করে আসছে, চাইলে চুল ছড়াতে পারবে না, বাট অদ্ভুত সুন্দর চুল, কিন্তু ও লুকায় রাখে যে সবগুলো সৌন্দর্য একসাথে দেখালে আবার এখানে শর্ট সার্কিট টাইপের কিছু না হতে পারে কিনা। অনেকেই টেক্সট করতেছে, একটু চুলটা ছড়ায় দেওয়া যায় কি? একজনই টেক্সট করছে মনে হয়, একই টেক্সট বারবার করছে। ও তাই? হ্যাঁ। ওগুলো খেয়াল রাখতেছে প্রিয়াঙ্কা। তারপর আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে কন্টিনিউ। তুমি কিন্তু ভাব একটা আসছে, বলে দিয়েছো তোমাকেও ভালোবাসে। হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বুঝে না বুঝে জাস্ট ভাব আসছে, হ্যাঁ আমার মনে অজান্তে আমি একটা ফিল তৈরি হয়েছে, ফিল বলে তৈরি দিয়েছো। হচ্ছে, আমি দিয়ে দিছি। আর আমি ওইভাবে অতটা গুরুত্ব নেই, কারণ তার স্বামী আছে, আমি ওইভাবে গুরুত্বটা নিইনি। তো বন্ধুত্বের মধ্যে তো এগুলো একটু ইয়া থাকতেই পারে, এই জন্য আমি দিয়ে দিছি। দেওয়ার পরে
কিছুদিন যাওয়ার পর আমাকে বলে যে আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি। আর এর মধ্যেই আমাকে অনেক টেক্সট করছে, যেগুলা টেক্সট মানে মুছে ফেলার জন্য মতো নয়। এবং আমাকে অনেক আশার বাণী শোনাইছে যে আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আর তুমি যদি এতদিন, এমনকি এর মধ্যে আমাকে বলে যে তুমি আমার সাথে দেখা করো। ও কিন্তু বাড়িতে নাই, ওর হাজবেন্ডের বাড়ি, আর ওর হাজবেন্ড চাকরি করে পাবনাতে চাকরি করে। আর ওই ফাঁকে যখন ওর হাজবেন্ড থাকে না, জব করতে যায়, তখন আমাকে মানে মেসেজ করে, টেক্সট করে। এমন পর্যায়ে চলে যায় যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না। তো আমি বললাম যে আমি তো ওইভাবে তোমাকে কখনো ভাবিনি, আর ভাবতাম আগে, কিন্তু এখন তো ভাবার সেই সময়টা আমার নাই, এখন তুমি তো অন্য একজন। হ্যাঁ, এরকম বললাম। তো ও বলতেছে যে তুমি যদি এগুলো না করো তাহলে কিন্তু আমি একটা কিছু করে বসবো। তখন দেখো, আমি তোমাকে শুধু বন্ধুত্বের পরিচয় কিন্তু আমি তোমার সাথে এই টেক্সটটা করছি। এখন তুমি আমাকে এইভাবে যদি করো তাহলে আমার লাইফটা কোথায় যাবে? তুমি বলতেছো, আপনি বলতেছেন এই কথা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি তো বলে ফেলেছেন। বলছি, কিন্তু আমি ছেলে মানুষের এটা একটা ফিতরত ভাই, মনে কিছু নেই। না না না, যখন একটা আবেগ তৈরি হয় না, অনেক কিছু বলে ফেলে একটা দিন, কিন্তু ওইটার ইম্প্যাক্ট একটা মেয়ের মধ্যে কি পরিমাণ পড়তে পারে ওটা কিন্তু আমরা অনেক সময় ভেবে দেখি না। বুঝতেছেন তো ব্যাপারটা? তারপর এরপরে যখন রিলেশনটা গাঢ় হয়ে যায়, হওয়ার পর আমাকে বলতেছে যে আমাকে মানে বিয়ে করতে হবে তোমার, এরকম বলতেছে। আর এর মাঝে আমাকে একটা কথা বলে, যখন সম্পর্ক হয়ে যায় তখন আমাকে বলে যে আমি তোমার সাথে বন্ধুত্ব আগে তৈরি করব। আর ও এর মাঝে বলে যে আমি অন্য কাউকে বিয়ে করব, অন্য জায়গায় বিয়ে করব। তখন বলে যে তুমি যে কাউকে বিয়ে করো না কেন, তোমার ওই বিয়ে হতে দেব না, আমি তোমার ওই বিয়ে হতে দেব না। দরকার হলে আমি এটা ঝামেলা করে তারপরে তোমাকে আমি চাই যে কোনো মূল্যে, বাই হুক অ্যান্ড ক্রুক, এইভাবে বলে। তো তারপরে বলে যে এটা কখনো সম্ভব, কারণ জাস্ট তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, এর বেশি কিছু না। তখন ও বলতেছে যে এই একটা কথাই আমাকে উচ্চারণ করে, আমার এই কথাটা এখনো খুব খারাপ লাগে। সেটা হচ্ছে আমাকে বলে যে তুই একবার এসেই দেখ না এখান থেকে বের হতে পারিস কিনা। তো বলে যে যখন আমার সম্পর্কটা গাঢ় হয়ে গেল তখন বলে যে এই কথাটাই বলে যে তুই একবার এসেই দেখ না তুই এখান থেকে বের হতে পারিস কিনা। লিপি বলছে? হ্যাঁ, লিপি বলতেছে আমাকে। তো ও ভাবছে যে আগে বন্ধুত্ব সৃষ্টি করে নিব, তারপর আমি ওর মেন জায়গায় আমি ওকে মেন জায়গা মানে ভিতরে আবেগে ওর জায়গায় হাত দিব। আর এমন আর আমি এই কয় মাস যে আমি এত ডিপ্রেশনে ছিলাম যে আমাকে ঘর থেকে বের হতে দিত না ঠিক মতো, সবসময় টেক্সটের উপরে রাখতো, মেসেঞ্জার হোক। আর আমার বাড়ির মানুষ একদম চারিদিক দিয়ে একদম, হ্যাঁ, আমি আবেগে একদম মজায় ফেলছে। এবং আর আপনি বাড়ির ছোট ছেলে, বুঝেও কম নাকি? হ্যাঁ, আমি ওইভাবে আমি বুঝে উঠতে পারতেছি না যে আমি কি করব আমি। এবং মা বলতেছে তুই তো এরকম ছিলি না, তুই হঠাৎ করে কারোর সাথে কথা বলিস না, কত খেলাধুলা করতে, তাদের সাথে বুঝেনও কম, সো আপনাকে ইচ্ছা মতোই করতেছে আর কি। তারপর কিন্তু ও তো বয়স আমার তো অনেক ছোট, তারপরে যে ওর হ্যাঁ আমার ব্রেনে যে এত পরিমাণ ইম্প্যাক্ট করতেছে আমি সেটা বুঝতে পারতেছি না। আমি এই কথা কাকে বলবো, আমি সেই কথা কাকে বলতে পারতেছি না, ইনফ্যাক্ট আমার মাকেও বলতে পারতেছি না। আমার মা বলতেছে বারবার যে তোর সমস্যাটা কি, আমাকে খুলে বল, আমার কাছে খুলে বললে তোর সমস্যার সমাধান। কিন্তু এমন একটা জায়গায় আমি পড়ে গেছি। আর এরই মাঝে একদিন আমাকে বলে বসে যে আমাকে বিয়ে করতে হবে তোমার। আর আমি বললাম কেমনে বিয়ে করব? তখন ও বলতেছে যে আমি আমার এই রিসেন্টলি যে হাজবেন্ড আছে তাকে ডিভোর্স দিব, এবং ডিভোর্স দেওয়ার পর ডিভোর্স পেপার করে তারপরে আমরা কোর্ট ম্যারেজ করে বিয়ে করব। এবং আমাকে বলে যে তুমি এই ওকে একটু যদি ব্যাপারটাকে সামারাইজ করি আমাদের বন্ধুদের বুঝবার সুবিধার্থে। প্রথম কথা হচ্ছে যে আপনার সাথে লিপি নামের এই মেয়েটি প্রথম দিন থেকে আপনাকে দারুণভাবে পছন্দ করেছে এবং দারুণভাবে ভালোবেসেছে, এবং সে বারবারই বলতেছিল যে অনেক বড় রকমের ক্র্যাশ আপনাকে প্রথম দিন থেকে আপনাকে ভালোবাসে। এবং ইভেন ছোটবেলাতে পিসির বাড়িতে যখন যেতেন আপনি, তখন থেকে সে আপনাকে ভালোবাসে। ফাইনালি আপনাকে ভালোবাসে এবং আপনাকে বিয়ে করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে সে চেষ্টা করেছে, নিজে চেষ্টা করেছে। আপনি কিন্তু সেখানে সাড়া দেননি। সাড়া দেয়নি। আবার
পক্ষান্তরে তাকে বুঝিয়েছেন যে আপনিও তাকে ভালোবাসেন, কিন্তু বিয়ের প্রসঙ্গে আপনি জাননি, কারণ আপনার Career ক্যারিয়ার আছে, চিন্তা হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। আপনি যে ওকে করেছেন যে না আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে আমার সম্পর্ক নাই, এমন কিন্তু না। এমন কিন্তু আপনি কিন্তু বলিনি। আশ্বাস করে দিয়েছেন যে আপনিও তাকে ভালোবাসেন, আপনিও তাকে আপনার মতো করে পছন্দ করেন, সব হ্যাঁ, ঠিকঠাক সেটা আছে। বিয়ের মানে বিয়ের আগে আগে কিন্তু ফাইনালি আপনি করেনি, যেহেতু আপনার ক্যারিয়ার লেখাপড়া চিন্তা করে। ফাইনালি মেয়েটির বিয়ে হয়ে যায়, বহু বছর চেষ্টা করার পর আপনাকে না পেয়ে মেয়েটি যখন বিয়ে হয়, মেয়েটি আবার ফেসবুকে থ্রু দিয়ে আপনার সাথে কমিউনিকেট করে, ফাইনালি আপনার সাথে যোগাযোগ করে, ফ্রেন্ডশিপের কথা বলে আপনার সাথে কমিউনিকেশন হয়, মেসেঞ্জার কমিউনিকেশন, ভালোবাসার কথা, প্রেমের কথা, স্বামীর হাত ধরলো আপনার হাতটা মনে পড়ে আগে, স্বামীর মুখে চুমু দিলেও আপনার কথা, এগুলো তো লিখছে ডেফিনেটলি, বলেন হ্যাঁ কিনা? হ্যাঁ অবশ্যই আচ্ছা, অনেক আমি কথাই কিছু না ওই লিখছে। জায়গাতে। আচ্ছা যাই হোক, স্বামীরে ভালোবাসতে গেলে আপনার চেহারা ভেসে ওঠে তার চোখের মধ্যে, হ্যাঁ, এইসব বলে টোলে মেলা কিছু করার পরে এই মেয়েটি বলতেছে যে এখন তো ফ্রেন্ডশিপ, আমার যদি ভালোবাসার সান্নিধ্যে তুমি আসো আর কোনোদিন বের হতে পারবা না, এরকম একটা অবস্থাতে হ্যাঁ, আপনি আছেন। ইনফ্যাক্ট ওর হাজবেন্ডকে ও কখনো মেনে নিতে পারেনি, মানে এত নিতে বছর। পারতেছে না অনলি কজ অফ ইউ, হ্যাঁ। কারণ আপনার চেহারাটা সামনে চলে আসে। ইভেন তাদের সমস্ত মুহূর্তে, তাদের ভালো মুহূর্ত, মন্দ মুহূর্ত, এক্সট্রিম মুহূর্তেও আপনার ফেসটা সবার আগে চলে আসে তার কাছে, এটাই তো এগুলো বলছে না, বলেন? হ্যাঁ বলছে, অবশ্যই বলছে। আচ্ছা, তারপর তারপরে যারা মনে হচ্ছে যে অনেক কিছু বুঝতে পারতেছে না, তাদের অবগতির জন্য জিনিসগুলো ডেলিভার করলাম। আচ্ছা, আমার প্রডিউসার হাসে কেন? আমি কমেন্ট করছিলাম। তারপর ওই মাঝে মাঝে আবার টেক্সট করতো যে আমি আমার হাজবেন্ডকে এখনো পর্যন্ত মানি, আর ওর হাজবেন্ডের সাথে একটু খারাপ ব্যবহার করতো। হ্যাঁ, কখনো যদি কোনো কিছু চাইতো তো বললো আমি এটা করতে পারবো না। আর ওর হাজবেন্ড এত ভালো মনের মানুষ যে এমনকি অভাব জিনিসটা তাকে বুঝতে দেয় নাই কখনো। তারপরে তার মধ্যে একটাই অভাব, সেটা তাকে পাওয়া হলো না, হ্যাঁ আমাকে মানে পাওয়া হলো না, এটাই তার অতৃপ্তি। এবং হাজবেন্ড টের পায়নি। হাজবেন্ড টের পায়নি ওভাবে। ও, নিতান্তই ভালো মানুষ, তার বইয়ের চোখের মধ্যে যে অন্য মানুষের বসবাস, সে কোনোভাবেই টের পায়নি। কিন্তু ধীরে ধীরে যখন মানে আমাদের এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তখন একদিন হয়তো তাকে বলছে যে তুমি কার সাথে এত টেক্সট করো, এরকম বলে। তো বলে না, আমার একটা ফ্রেন্ড, ওর সাথে। হাজবেন্ড খাটা খাটনি, পরিশ্রম, গায়ের ঘাম করা, খাটা যে বাড়িকে কিভাবে ভালো রাখা যায়, বউকে ভালো রাখা যায়, এটা নিয়ে ব্যস্ত। এটা নিয়ে ব্যস্ত। আহ, অভাব জিনিসটা তাকে বুঝতে দেয়নি, যখন যা চাইছে তখন তাই সে নিছে। আর একমাত্র আমাকে প্রথমে এসে বলতো যে আমি জেদ করতাম অজান্তেই, কিন্তু আসলে আমার জেদটা কোথায়, সেটা হচ্ছে একমাত্র তুমি। হ্যাঁ, এমনিতেই ওকে জেদ করে দিতাম, তাই ও নিয়ে এসে দিত আমাকে, এমন কোনো ত্রুটি রাখতো না আমাকে। কিন্তু বললাম যে তুমি এত সুন্দর একটা তোমার হাজবেন্ড পাইছো, হয়তো বিধাতা আমাদের মধ্যে সেটা লিখে রেখে নেই, এই জন্য হয়তো আমি তোমার সান্নিধ্য আসতে পারি নাই, তাই বলে তোমার এগুলো করতে হবে। কারণ না, আমি আসলে তোমাকে ছাড়া আমি কল্পনা করতে পারি না, এরকম বলে। তা হওয়ার পরে একদিন আমাকে বলতেছে তো তোমাকে আমাকে বিয়ে করতে হবে, তুমি কয়েকদিনের মধ্যেই আমি টাকা দিচ্ছি তোমাকে, তুমি চলে আসবা। আমি বললাম যে, বলতেছে কোর্ট ম্যারেজ করতে হবে, পাবনাতে যাইতে হবে। তো আমি এখন বাড়ি, কোথায়? পাবনা, এটা হচ্ছে আপনার আটঘরিয়াতে আছে। আটঘরে, ওই মাঠের সামনে, স্কুলের যে মাঠটা, ওইটার সামনে রেজিস্ট্রি অফিসে আটঘরিয়া যে মোড়টা। না মানে আপনার আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে পাবনা ইয়ার যে জজ কোর্টে। ওকে, কোর্টে। হ্যাঁ হ্যাঁ। কোর্ট তো একদিন আমি- কাছারি পাড়া দিয়ে ভিতরে ঢুকলেন, ওখানে করলেন। আটঘরিয়াতে কেন গেলেন? আটঘরিয়া তো পাবনা থেকে একটু দূরে। দূরে। ও আমাকে ডাকলো কারণ ও ওই বাসায় থাকার জন্য। আটঘরের আশেপাশেই ও থাকতো। ট্রু, বুঝছি। ওটা এক্স্যাক্টলি নাম মনে আসতেছে না। হুম, গোড়লি, হ্যাঁ গোড়লি, ওই জায়গাটার নাম হচ্ছে গোড়লি। তো ওই গোড়লিতে তো কারণ ওখানে তো আমি দেখা করতে পারবো না, তো আমাকে বলতেছে তুমি দেখা করবা এবং গরুলে কি আটঘরিয়া যে বাজার থেকে টেবনার দিকে যাইতে? হ্যাঁ হ্যাঁ টেবুলিয়া থেকে আপনার পূর্বে যেতে বুঝছি, হয়। বুঝছি। তো ওইখানে আগে ডাক দিল, ওখানে চলে গেলেন, রাইট? হ্যাঁ, আর আমাকে বলতেছে তুমি কাগজপত্র নিয়ে এসো এবং উকিলের সাথে তুমি কথা বলে কয়েকদিনের মধ্যে, হ্যাঁ কথা বলে। বাট কথা বলা জানাজানির মধ্যে টেবনাতে যখন বোড়ালিতে দেখা করতে গেলেন, তখন তোর সাথে দেখা হলো, রাইট? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পর। কিছু আমি তো দারুণ সময় কাটালেন। হ্যাঁ মানে দেখে তো আমি মানে আরো সুন্দর হয়েছে। হ্যাঁ আরো সুন্দর হয়েছে। দেন আপনাকে কাছে নেয়া, হ্যাঁ তারপরে আমাকে মানে কিছুটা ভালোবাসা, হ্যাঁ অবশ্যই ওগুলো তো আছে। একদম ভেসে যাওয়া দুজনের। ওকে। তো তারপরে আমাকে বলতেছে যে আমি করব। তো আমি বাড়িতে আবার বলছি যে আমি হচ্ছে আমার মানে ইউনিভার্সিটিতে আমি অনেক সার্টিফিকেট মানে তুলতে পারি নাই, আমি ওখানে একটা কাজ আছে, আমি কাজে যাব, এই বলে আমি একটা মিথ্যার আশ্রয় নিলাম।
নিয়ে মিথ্যা আশ্রয় নিয়ে ওখান থেকে চলে আসলেন, তাই তো? হ্যাঁ। কিন্তু ওই যে টেবনা যাওয়ার পথে, আড়িগড়িয়া থেকে টেবনা, রাস্তাটা কিন্তু দারুণ রাস্তা, হ্যাঁ, মানে মাস্তি রাস্তা। তো ওই গোড়ালিতে দেখা করার সময় একটু কাছাকাছি আসা, কাছাকাছি মানে সেই আমাকে আসলো আসলো, ওই তো আপনি কিছু বোঝেন না, ও কাছে আসলো, দেন আপনিও ভালোবাসলেন এবং মিশে গেলেন। মিশে গেলাম। হ্যাঁ, আর কিন্তু ওই সময় হয় কি, পুরুষ বড় মানে মানে দুর্বল টাইপের, ফেতনা টাইপের মানুষ। ওই সময় এই যে কাছে আসলেন, আপনি প্রথম দেখে আপনার তো অন্যরকম লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, রাইট? এবং আপনাকে তখন তো ফার্স্ট ক্র্যাশ, আপনার কাছে ভেসে গেল, পানির মতো বিগলায় গেলেন। কিন্তু তখন কিন্তু টপ মাইন্ডে এইগুলো আসেনি যে যখন মিশে যাচ্ছে এত, আরো তো বিগলিত হয়ে যাবে, রাইট? আপনার কাছ থেকে সরে যাওয়ার তো তার জন্য তার আরো বেশি টাফ হয়ে যাবে। কিন্তু আপনি তো পেছন দরজা খুলে রাখার চেষ্টা করতেছেন যে আমি কিভাবে এখান থেকে সরে যেতে পারি, কিন্তু ওই সময় আবার ভেসে গেলেন। ভুল বলছি না? ঠিক না, না, বলতেছি? ঠিক আছে। তাহলে একদিক দিয়ে ভেসে গেলেন, আর একদিকে আপনি এই কাগজ নিয়ে আসি নিয়ে বাহানা করে চলে যাচ্ছেন। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আচ্ছা, ওই ঘটনা আসতেছি। তারপর আমাকে এবার এর মধ্যে বলে যে আমি কিন্তু একটা জিনিস তোমার জন্য সারপ্রাইজ রাখছি। তাহলে কি? তো যাই দেখি যে ও মাস্ক, একই কালারের মাস্ক, মানে আমারটা একটা কিনছে আর ওরটা কিনছে। তো বললাম যে আমার তো মাস্ক আছে, তুমি আবার কেমনে এটা কিনলা? তো বললাম না, এটা তোমাকে পড়তে হবে। এবং ওখানে আমরা বাড়িয়ে দেন সব দিককার। যাওয়ার পরে আমরা মানে কোর্ট ম্যারেজ করলাম। করার পর যখনই আমি স্বাক্ষর দিতে যাই, আমার এত খারাপ লাগতেছে যে আজ আমি কি করতে যাচ্ছি। আমি কি এটা মানে আমি তো জীবনে এইভাবে কখনো ভাবিনি যে আমার কখনো এরকম হবে। কি কারণে খারাপ লাগতেছিল? মানে মা বাবার অবাধ্য হয়ে আমি এই ধরনের কাজ, কারণ তার আগেই হয়তো আমি করতে পারতাম এই কাজটা। এই ভাবনা আসেনি যে একটা ছেলে খুব ডেডিকেটেডলি তার বউকে ভালোবাসে, তার বউকে ভাগায় নিচ্ছেন আপনি? অথবা সে মেয়েটি কি বাচ্চা হয়েছে নি? তাহলে কোন এক সন্তানের মাকে আপনি সরিয়ে নিচ্ছেন, কি ফ্রাস্ট্রেশন তৈরি হবে, এটা ভাবনা আসেনি? হ্যাঁ, ভাবনা আসছে, কিন্তু মানে ও যখন আপনার বাবা মার চিন্তা বেশি আসছে। বাবা মার চিন্তা আসছে, তার মধ্যে ওইটাও চিন্তা আসছে, কিন্তু আমি যখন ওর দিকে তাকাই তখন আর আমি অন্য কিছু ভাবতে পারি। আপনাকে আমি সরাসরি ডেমনস্ট্রেশনে যাই। আপনি আটঘরিয়া কিন্তু ওই জায়গাটা হচ্ছে খুব ভাইব্রেন্ট জায়গা। ওখানে আগে হাট বসতো, এখন হাট বসে আটঘরিয়াতে জানি না আমি। ওখান থেকে টেবনার পথটা কিন্তু খুব রোমান্টিক একটা, ভ্যানে চড়ে গেলে দুনিয়া আমার, তাই মনে হয়, রাইট? আটঘরিয়া থেকে টেবনার যে পথ, এবং গোড়ালির ওখানে আপনি নামতেছেন, ওর সাথে আপনি দাঁড়াবেন একটু কষ্ট করে। আমি হচ্ছি, আপনি হচ্ছে লিপি সরকার, কারণ আপনি বেশি সুন্দর, তাই আমি একটু টাফ গরিব আদমি। আমি হচ্ছে অর্জুন, আর আপনি হচ্ছে লিপি সরকার। দুইজনে যখন ফার্স্ট দেখা হচ্ছে, লিপি সরকারের লুক তো অনেক সুন্দর, আপনার মতো কিউটি টাইপের, আর অর্জুনের প্রতি লিপির অসম্ভব ক্র্যাশ আছে ফার্স্ট দেখা থেকে। যখনই আমাদেরকে একটা রুদ্ধ ঘর দেওয়া হচ্ছে, আর বলার কোনো অপেক্ষা রাখেন, আমরা কিন্তু পরস্পরের কাছে চলে যাচ্ছি, করোনা বাদ দিয়ে আমরা কাছে যাচ্ছি, অন্যভাবে নিয়ে। এবং এই যাওয়া থেকে ওরকম একটা দারুণ একটা ফিলের মধ্যে চলে যাচ্ছে। তখন তো আপনিও ভাসতেছেন, লিপিও ভাসতেছে, এক্সট্রিম লেভেলের ফিল। কিন্তু আপনি একদিকে চেষ্টা করতেছেন ও যেন তার সংসার না ছেড়ে আসে, আপনি আপনার মতো থাকেন, আবার আরেকদিকে দুজন কিন্তু মিশে গেছেন। তাহলে ওই জায়গা থেকে যে সই করতে গিয়ে সরে আসা, এখান থেকে সরে আসা কি ওই মেয়েটার পক্ষে সম্ভব নাকি আরো ঝামেলাটা বাড়ায় দিলেন? তা তখন যখন সই করতে যাই, আমি তো মানে আমার দু চোখ বেয়ে আমি অনেক চোখে জল পড়তেছে, কিন্তু মেয়েদের কি সরে আসা সম্ভব? মেয়ে যখন আমার দিকে তাকাচ্ছে তখন বলতেছে যে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমি শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। আন্ডারস্ট্যান্ড, বাট যে রস আপনি দিয়েছেন, যে ভালো লাগে আপনি দিয়েছেন, ওর পক্ষে কি সরে আসা সম্ভব? না, যখন আমাকে দেখছে তখন আর কোনো কিছু ভাবতে পারেনি এক মিনিটের জন্য। বুঝেননি আপনি? তারপরেই তো ও আমাকে যখন সিগনেচার হয়ে গেল, আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেল, আমাকে রাস্তায় এসে বলতেছে, আমার পাশে আমার হাতটা ধরে বলতেছে যে আমি না খুব একটা আলাদা রকমের ফিল করতেছি। সেটা আমি বললাম কি, যে আমি যখন সিগনেচার করতে যাই আমি তখন বাচ্চার কথাটা মনে করলাম, বাট আমার কেমন জানে তোমার দিকে তাকাই আমার আর ওইভাবে মনে হচ্ছে না যে আমি কাকে, আমি তো আমার মনের মানুষকে পাচ্ছি। তারপরে সে আমাকে জড়ায় ধরে বলতেছে যে আমাকে কখনো তুমি ছেড়ে যাবা না তো? তখন আমি তো আমার ফ্যামিলির কথাও ওই রিস্কাতে আমি তাকে জড়ায় ধরে বলতেছি না, যেহেতু আমি একটা কাজ করেই ফেলছি, তুমিও আমাকে কখনো ছেড়ে যাও না, আমিও তোমাকে কখনো ছেড়ে যাব না, এরকম বললাম।
বলার পর বলতেছে ঠিক আছে, তাহলে এখন তো ওর হাজবেন্ড চলে আসবে, তো বলতেছে আমাকে অতি দ্রুতই আমাকে চলে যেতে হবে, না হলে তো আবার বাচ্চাটাও রেখে আসছি, অনেক কষ্ট পাবে। বাচ্চা রেখে আছে মানে একা বাচ্চা- একা আছে বাচ্চা? না, বাচ্চা একা একা না, একটা ওখানে একটা লোক আছে, মানে ওদের মানে আন্ডারস্ট্যান্ডিং পাশাপাশি, মানে প্রতিবেশী থাকলে কতটুকু বয়স বাচ্চাটার? 2.5 বছর 2 বছর হবে। তারপরে আমি বাড়িতে চলে আসলাম, ছেলে না মেয়ে? মেয়ে। তো আসার পরে আমি কারোর সাথে তেমন ভাবে কথা বলতেছি না, আমার মনটা খারাপ। এর কয়েকদিন যাওয়ার পরেই আমার মা কেমন জানি বলতেছে যে তোর মনটা আজকে কেন এত খারাপ। তো বললাম না মা, কিছু হয় নাই। তো বলে কাজ সবকিছু ঠিকঠাক করে আসছিস তোর কাগজপত্রে? তখন বললাম যে হ্যাঁ করে আসছি। এরপরেই কয়েকদিন পরে বলতেছে আমি থাকতে পারতেছি না। আর এর মাঝে মধ্যে ও আমাকে আমরা কিন্তু ডিভোর্স হয়নি, সনাতন ধর্মে কিন্তু ডিভোর্স অনেক টাফ জিনিস। হ্যাঁ হ্যাঁ ওটা ডিভোর্স কিন্তু হয়নি, আপনি বিয়ে করে ফেললেন। ডিভোর্স ওখানে আপনার ব্যাকডেটের মাধ্যমে ওটা ডিভোর্স করছে। না, এটা কিন্তু লিগ্যালিটি নাই। সনাতন ধর্মে বিয়ে যেমন 4 দিন ধরে হয়, নর্মাল বিয়ে, বাসি বিয়ে সব মিলিয়ে যেমন 1000বার মন্ত্র উচ্চারণ করতে হয়। আমি কিন্তু কয়েকটা বিয়েতে নিজের আগ্রহে থাকছি, এবং আমি দেখছি যে কি পরিমাণ রীতি এবং প্রথার ভিতর দিয়ে ওরা পরস্পরের কাছে আসে, যে কারণে সনাতন ধর্মে ডিভোর্সের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে কম। একটা সময় ছিল যখন সতীদাহ প্রথা চালু ছিল, যখন স্বামী মারা গেলে স্বামী এবং বউকে একসাথে সহমরণে যেতে হতো। যদিও এটা খুব অন্যায় পাপাসিদ্ধ কাজ, পরবর্তীতে এই জায়গা থেকে রামমোহন চন্দ্র মনে হয় রাজা রামমোহনের আমল পর থেকে এই জিনিসটা পরিবর্তন আসে, এবং ফাইনালি সতীদাহ প্রথাটা বন্ধ হয়। কিন্তু তারা তাদের বিধবা বিবাহটা এগুলো এই জিনিসগুলোকে আবার চালু হয়, কিন্তু তারা এই স্বামী পরম ধন এই জিনিসটাকে কিন্তু ভগবানের জায়গাতে বসিয়ে রাখে একজন সধবা নারী, স্পেশালি একজন স্ত্রী, রাইট? এবং এই 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 সনাতন ধর্মে যত কষ্ট এবং যত রীতির ভেতর দিয়ে একটা বৈবাহিক সম্পর্ক যেতে হয়, এজন্য ডিভোর্সটাও কিন্তু এত সহজ না। আপনি হয়তো আপনার মতো করে ম্যানেজ করে ডিভোর্সই দেখাইছেন, বাট ডিভোর্সের কিন্তু বৈধতা নাই, যেটা আপনি বলতেছেন। এবং এই কারণেই সনাতন বা হিন্দু ধর্মের যারা অনুসারী তাদের ডিভোর্সের রেটটা একটাই অনেক চাওয়া কম। ছিল যে তুমি কেমনে করে করবা, তুমি আমাকে আপনি তেমনি করে দিলেন, কারণ আপনার মধ্যে একটা নেশা কাজ করতেছে। ও যে ওর সাথে ইন্টারাকশন হওয়ার পর যে ফিল, ওখানে আপনি ভেসে গেছেন। তখন আপনার বাবা মায়ের কথাও ভাবতেছেন না, কি অন্যায় কি সঠিক করতেছেন এগুলোও আপনি ভাবতেছেন না। আপনার ভাবনা তখন একটাই, যে একটা ফিলের মধ্যে আছেন, এই ফিলটা কন্টিনিউ হতে থাকুক, তাই তো? তাই তো। আপনি কি বুঝে তাই তো বললেন? না, হ্যাঁ আমি এটা কি বুঝি। বললাম বলেন তো? আমি একটা মানে বাবা মার কষ্ট তো আছে, আছে, সেগুলো বাদ দিয়েছেন। বাদ দিয়েছি। ধর্ম গ্রন্থ এই সে সবগুলো বাদ দিয়েছেন। সবগুলোই। ওর বাচ্চা 2.5 বছরের বাচ্চা ওকে পর করে দিয়ে আসতেছে, সেগুলো অপরাধ বোধ বাদ দিয়েছেন। বাদ দিয়েছি। ওর সাথে যে একটা ফিল তৈরি হয়েছে, এই ফিলের জন্য আপনি যা ইচ্ছে তাই করতেছেন। তখন ব্যাপারটা তাই? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে হ্যাঁ বলতেছে? হ্যাঁ বুঝে হ্যাঁ বলতেছি। কারণ আমি এমন একটা ফ্রাস্ট্রেশন, ঘোরের মধ্যে, ফ্রাস্ট্রেশন না, ঘোর এবং নেশার মধ্যে আপনি নেশার আছেন। মধ্যে আছি যে ওগুলো ভাববার কোনো কাজ নাই। কারণে, এবং মা যদি ভালো একটা কথা বলতো না, মানে ওই হওয়ার পর, তা আমি মার কথাটা তেমন গুরুত্ব দিতাম না, আর মাকে বলতাম যে আমি এটা করতে ওকে পারি। রিক্সাতে করে ওকে বিয়ে করার পরে, বিয়ে মানে তো অবৈধ বিয়ে আর কি, ওটা বিয়ের মধ্যে বৈধতা পড়ে না। ওকে নিয়ে যাচ্ছেন, ওকে জড়ায় ধরে চুমুটুমু দিয়ে বলতেছেন যে চুমু দিছিলেন নি? দিছিলেন তো বটেই, আমার কথা শুনে কি আর দিবেন? তখন আপনি ইছামতি ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন তখন রিক্সানে, রাইট? কোর্ট কাছারি থেকে বিয়ে করার পর, তাই তো? এখন আমি তো এটা ওই তো ব্রিজের উপর দিয়ে উঠলো রিক্সাটা, তারপর নামলেন। হ্যাঁ, ওই তো ইছামতি নদীর ব্রিজ ওইটা। তারপরে গিয়ে নামলেন, একটু অন্ধকার টাইপ আছে, ওখানে একটু চেপে ধরে চুমা দিলেন। ওই জায়গাতে তখন আপনি বলতেছেন যে আমি তোমাকে ছেড়ে যাব না। তারপরে তো মানে ওকে ওদিকে ওর হাজবেন্ডের ওখানে পাঠাই দিলাম, আর আমি বাড়িতে চলে আসলাম। আসে তো কেমন বিয়ে এটা অর্জুন? হাজবেন্ড ওখানে পাঠিয়ে দিলেন, হাজবেন্ড তো আছে। ও এর মধ্যে বলছে যে আমি কিন্তু বেশি টাইম নিব না, তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমাকে নিয়ে যেতে হবে তোমার। তখন বললো যে আমাকে একটু সময় দাও, আমি একটু বাড়িতে গিয়ে ভাবি। হ্যাঁ, তুমি ততদিন একটু থাকো। কার কাছে? মানে ওর হাজবেন্ডের ওখানে। হাজবেন্ড ওখানে থাকার মানে বোঝেন তো? হাজবেন্ড তো আসলে উনি না, মানে আপনি আগে অনুমতি দিলেন যে আমি গুছায় নি, এই ফাঁকে আপনি অনুমতি দিলেন যে আপনার মানে লতা, রাইট? মানে লিপি, সরি বারবার ভুল করছি, লতাটা কি বারবার মাথায় আসে, লিপি। লিপি
ওয়াইফকে থাকার অনুমতি দিলেন, তার আগের তো না, ওটাই তো স্বামী অ্যাকচুয়ালি, তার স্বামীর সাথে থাকা, স্বামীর সাথে থাকার মানে বুঝেন তো, আবার স্বামী কাছে আসবে, ভালোবাসবে, হারিয়ে যাবে, এটা মেনে নিয়ে থাকতে বললেন, তাই তো? আচ্ছা, তারপর এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে ও আমাকে যখনই আমি মানে একটা যাই হোক এটা পেপারস এর মাধ্যমে যখন বিয়ে হয়েছে, হওয়ার পর আমাকে বলতেছে যে আমি আপনি বললেন যে তোমার স্বামীর সাথে থাকো, আমি পরে এসে তোমাকে মন বুঝাই নিয়ে যাবো, হ্যাঁ ও বলতেছে যে আমি শুনিনি, এগুলো কথা খুব কম শুনছি, বিধায় বলতে আই এম সরি। না না না, ঠিক আছে। তো আমিও আমার মনটা চাচ্ছে না, কারণ আমি বিয়ে করছি আর আমি কেমনে করে একটা আমার বউকে অন্য জায়গায় রাখবো, আমি এটা বলতেছি। তখন ও আমাকে বলতেছে আমিও থাকতে পারতেছি না, কিন্তু তোমাকে আমি এটা ইনশিওর করতে পারি যে আমার গায়ে টাচ করবে না, হ্যাঁ ঈশ্বর করে মেয়েরা। হ্যাঁ, ও বলছে যে আমি আর ওর হাজবেন্ডটা আসলেই অত্যন্ত ভালো। ভালো, এবার চক দিয়ে দাগ টেনে দিবে। আপনি আবার লিপি, কিন্তু লিপি লতা, লিপি আর আমি অর্জুন, চক দিয়ে এই যে চক এটা দাগ টেনে দিয়েছি, এই এলাকা তোমার, এলাকা আমার, কেউ যেন দাগ না মিশায়। কিন্তু মেয়েটা তো বয়স কম, রাইট? লিপির বয়স কম, আর ওই ছেলেটারও তো কম, খুব বেশি বয়স না, যে তার সামনে না না, ওর হাজবেন্ড মোটামুটি 37-38 বডি বিল্ডিং করে, ডিম টিম খায়। তো ওই ছেলেটা মাঝরাতে হঠাৎ ডাস্টার দিয়ে সব চক দাগ মুছে ফেলেছে, তখন ওরা কিন্তু হারায় যাবে, তখন কিন্তু এই দাগটা ডিস্টেন্স কোনো কিছু মানে, এটা তো আপনি বুঝেন নাকি? বুঝেন না? তারপরও আপনি রাখছেন ওখানে। তারপর না, তারপর আমার একটা ওর প্রতি বিশ্বাস আছে, আর আমাকে মাঝে মাঝে টেক্সট করতো, কখন কি মানে টেক্সট করতো যে ও আসতে চাইতো, কিন্তু ওর হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করতো বা কাছে মানে সমস্যা দিত না, হ্যাঁ ইয়ে করতো না। ও বলতো যে মোটামুটি আমাদের মধ্যে ডিসটেন্স আছে, এবং ও বলতো যে আমার হাজবেন্ড কখনো আমাকে মানে জোর করবে না, বা কখনো আমি যতক্ষণ তাকে যদি আমি ইনশিওর না করি। তো এই হওয়ার পর আমি কিছুদিন যাওয়ার পর ও যখন বলতেছে আমিও থাকতে পারতেছি না, আমি বলতেছি আমিও থাকতে, আচ্ছা আপনার জন্য, আমার জন্য। তো বলতেছে আমি এভাবে থাকতে পারবো না, তুমি আমাকে প্লিজ নিয়ে চলো। তখন আমি একটা ফ্রেন্ডকে আমি একদিন এর মধ্যেই বলি, তো ফ্রেন্ড বলে যে দেখ আমি এই বিষয়টা মিউচুয়াল করতে পারবো, কিন্তু তোর একটু ইয়ে থাকা লাগবে, এখানে একটু স্ট্রং থাকা লাগবে। কে বলছে এটা? আমার এক ফ্রেন্ড বলতেছে। আমি অর্জুনের ফ্রেন্ড বলছে এটা আমি সমাধান করতে পারবো, কিছু একটা তোকে স্ট্রং থাকতে হবে। এই ফাঁকে আমি প্রিয়াঙ্কার কাছে কমেন্টস নিতে চাচ্ছি। প্রিয়াঙ্কা কিছু কমেন্টস নিয়ে আছে। আপনারা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশী এই অনুষ্ঠানে। আপনারা একযোগে শুনতেছেন পুরো বাংলাদেশ থেকে ঢাকা FM 90.4 এর ফ্রিকোয়েন্সি। এমন ভাবে তার জীবনের কথা বলছেন যেখানে কোনো কপটতা নাই, কোনো ভণ্ডামি নাই, কোনো চিটারি নাই। এই জায়গাটার জন্য আমি তাকে কৃতজ্ঞতা জানাই এবং অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি যে তার জীবনের কথা একদম প্রাণ খুলে সে বলতেছে, যাতে করে এখান থেকে কিছু মানুষ অন্তত শিক্ষা নিতে পারে। সেই কাজগুলো বলতেছে যখন, এতটুকু বোঝার শক্তি অর্জুনেরও আছে। সে যে কথাগুলো বলছে তাতে মানুষকে অপদস্থ করবে, খারাপ ভাববে, খারাপ বলবে, অনেকে দু একজন খারাপ বলার চেষ্টাও করেছেন, তারপরও সে বলতেছে যাতে করে এখান থেকে প্রয়োজনীয় শিক্ষা মানুষ নিতে পারে। তাই তো অর্জুন? হ্যাঁ তাই কি আপনি কি অবশ্যই, কারণ আমি যে বুঝছেন যে কথাগুলো বলছেন তাতে মানুষের কাছে খারাপ হতে পারেন আপনি? হ্যাঁ, আমি তো অনেকের কাছেই খারাপ, তারপরও আপনি বলছেন যে মানুষ সেখান থেকে শিক্ষা নেই, এটা বুঝে বলতেছেন? হ্যাঁ, বুঝে বলতেছি, কারণ আমার এটা তো আমি এই রিসেন্টলি, আমার তো বেশি দিন হয়নি ঘটনাটা। ওকে, সো দিস ইজ দ্য থিং। এরকম গেস্ট আসে, নিজের জীবনের বাজি ধরে, সবকিছু খুলে বলে যাতে করে আপনারা এখান থেকে শিক্ষা নেন, আপনারা ভালো থাকেন, আপনারা পরস্পরকে ভালোবেসে ভালো থাকেন। সো দিস ইজ দ্য ভেরি গুড থিং। আরেক দফায় কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রাণ খুলে জীবনের এরকম আনসেন্সার্ড র আনকাট কথা বলার জন্য, যেখান থেকে বহু মানুষ শিক্ষা নিবে। আপনি যে ভুল করেছেন সে ভুল থেকে অনেকে শিক্ষা গ্রহণ করবে এবং তাদের জীবনে সঠিক থাকবে। কিছু টেক্সট নিয়ে আসে প্রিয়াঙ্কার কাছে। আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4। আপনারা অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে গিয়েছেন দেশের মধ্যে এবং দেশের। FM সাইদ লিওন লিখেছেন, রবি রাজ লিখেছেন শুভকামনা গুরু, রকিউল ইসলাম রকি লিখেছেন রাজশাহী থেকে আছি, থ্যাংক ইউ। রংপুর থেকে আছি জে কে আর জনি লিখেছেন, মৌসুমী আক্তার লিখেছেন আপু তোমাকে দারুণ লাগছে, আর গুরুকে তো এমনি ভালো লাগে, থ্যাংক ইউ। আবির হাসান লিখেছেন গুরু আপনার বাণীটা শুনতে চাই। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি।
শায়েক রাজা চৌধুরী লিখেছেন সিলেট থেকে শুনছি। অনেকেই অনেক জায়গা থেকে দেশের এবং দেশের বাইরে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন। যদি শুনছেন বোয়ালখালী থেকে শুনছি, ময়মনসিংহ থেকে শুনছি। তানিয়া ইসলাম, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম তানিয়া। আমরা চলে যাচ্ছি সরাসরি অর্জুনের কাছে। অর্জুন বলছিলে একদম। যে তুমি বললে যে তুমি তোমার মতো করে থাকো তোমার স্বামীর সাথে, আমি তোমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করছি। তারপর আমি চিন্তা ভাবনা করলাম এবং ওই ফ্রেন্ডটাকে বললাম যে সমাধান করে দেবে সব। হ্যাঁ, তখন আমি বললাম যে আমার মহাগুরু আমাকে বলতেছে তাহলে তখন আমি বললাম যে ঠিক আছে, আমি দু একটা দিন দেখি, তারপরে তোর সাথে আমি কথা বলবো। এরই মধ্যেই আমাকে বলে যে আমি বাবার বাড়িতে চলে যাব, তুমি আমাকে কল দিতে পারি, এই বাবার বাড়ি থেকে তুমি আমাকে নিয়ে যাবা। আমাদের গল্পে ফাঁকে ফাঁকে একটা কমেন্ট তো নিতেই পারি, কল নিতে পারি। হ্যাঁ অর্জুন, কন্টিনিউ। তো তারপর বললাম যে দেখো আমাকে একটু ভাবার সময়টা দাও তুমি। তো বলল না, আমি থাকতেই পারতেছি না। কে পারতেছে না? লিপি। তো তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারতেছি না, আর এইভাবে আমি জীবন চালাতে পারবো না। মানে তোমাকে দেখার একটা আকাঙ্ক্ষা। হ্যাঁ, আকাঙ্ক্ষাটা এতটাই প্রবল। তারপরে আমি বললাম যে তুমি লিমিট রেখে দেখা করেছিল তো ফার্স্ট টাইম যখন দেখা করেছো? রুম যদিও ফাঁকা ছিল, কেউ ছিল না, লিমিটে ছিলে তো? হ্যাঁ না, লিমিটের কথা কেন বলছি, পার্থক্য না তৈরি করে ফেলে। যে এত যত্ন করে আদর করে, একটু কম যত্ন করে আদর করে, ব্যাপারটা কিরকম ছিল কিছু? না, ও যেভাবে আমাকে চাইছে আমি সেভাবে উপস্থাপন করছি আর কি। ওকে। তো তারপর এই জন্য বলতেছে যে আমি আর পিছনে কিছু রাখতে চাই না, তোমার সাথেই ভেসে যেতে চাই। তো তারপর আমি এখন এই কথাটা আমি কিভাবে বলবো, কেমনে বলবো, আমি কাকে, আমি কোনো আকাশ ভাঙে পড়তেছে, আমি কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তারপরে 16 তারিখে আমাকে বলতেছে আমি কিন্তু আজকে যাব, তুমি কালকের মধ্যেই তুমি আমাকে নিয়ে চলে যাবা। তো এর মধ্যে আমাকে তো একটা আইডিয়া তৈরি করতে হবে, কিছু তো বলতে হবে বাড়ি থেকে। তো আমি বললাম যে আমার এক্সাম আছে, আমার জবের, আমার মাকে বললাম যে আমার জবের এক্সাম আছে, আমি যাব কিন্তু। তো আমি এই ফাঁকে আমি বলি না যে আমি ঢাকা আসতেছি। হ্যাঁ, রাজশাহী যাব, রাজশাহী গিয়ে তারপরে আমি মাকে বলছি যে আমি পরীক্ষা দিতে আসছি, এবং কি এখান থেকে সিম টিম অফ করে দিয়ে আমি পরের দিন সকালেই তাকে মনে করেন যে আমি নিয়ে রাজশাহীতে চলে আসি। মেয়েটাকে নিয়ে? তো বাচ্চা? আমি এর মধ্যে ওকে বলছিলাম যে বাচ্চাটাকে তুমি নিয়ে আসো। তো বলতেছে বাচ্চাটাকে যদি নিয়ে যাই তাহলে এই যে কোর্ট ম্যারেজ করছি এটা আবার নাস্তি কম হবে, ওটা বাদ দাও। যাই হোক, এটা বলছে আর কি। হ্যাঁ, তখন 2.5 বছরের বাচ্চা রেখে চলে আসলো কাছে, আমার কাছে, আমার সাথে চলে গেল রাজশাহীতে। আর বাচ্চাকার কাছে? বাচ্চা ওর দুধ খাওয়া তো ছাড়েনি বাচ্চা তখন? অনেকটা ছাড়ছে, কিন্তু এখনো খায় আর কি। কার কাছে রেখে আসলো? ওর মার কাছে, ওই মেয়ের মার কাছে। কি বলে রেখে আসলো মার কাছে? একটা বিশেষ অ্যাসাইনমেন্টে যাচ্ছে, সেই কথা বলে রেখে আসলো। বলে রেখে আসে নাই, কিন্তু বাচ্চাটা ঘুমায় আছে। ঘুমানোর পর ও এমনিতেই আইডিয়া আমাদের ছিল যে খুব ভোরে আমরা সকালে বের হব। সবাই জানে যে সকালবেলা তো সবাই গ্রামে তো সবাই এমনি হাঁটাতে, ভিডিও কল নেবে না? সকালবেলা হাঁটে সবাই। একটা কল নিয়ে নিই মাঝে মাঝে, এরপরে আমরা কয়েকটা ভিডিও স্ট্রিমিং নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন গুরু? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছি। কে বলছেন? আমি খলিলুর রহমান বলছিলাম ঢাকা থেকে। জি খলিল সাহেব, আমাদের সাথে আপনি আছেন ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশে। জি প্লিজ বলুন। জি গুরু, আপনাকে অনেক শুভেচ্ছা। আর একটা জিনিস আমি বলতে চাই, আমি দীর্ঘ 6 বছর থেকে আপনার প্রোগ্রামটা শুনছি, এবং একটু নীরব শ্রোতা হিসেবে আমাকে ভাবতে পারেন। কোনো টেক্সট করা হয় না, ফোন দেওয়া হয় না। তো আজকে আপনাকে ফোন দিলাম, এবং ওই জুয়েল ভাইয়ের মাধ্যমে আপনাকে লাইনে আপনার সাথে কথা বলতে পেরে আসলে অনেক ভালো লাগছে। আর আপনাকে থ্যাংকস এ লট গুরু, যে এত সুন্দর একটি প্রোগ্রাম, এবং ঢাকায় আপনাকে ধন্যবাদ। অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে গুরু, আমার লাইফে আমি অনেক কিছু শিখেছি। এবং বর্তমানে আমার একটা মেয়ে আছে গুরু, 6 মাসের। আমার মেয়ের জন্য আপনার কাছে প্রার্থনা করছি, দোয়া করবেন। আমার মায়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে লাবিবা জান্নাত। লাবিবা জান্নাত, আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া। যারা আমাদের সাথে প্রোগ্রামে আছে সবাইকে সাথে নিয়ে
একদম অন্তঃস্থল থেকে লাবিবা জান্নাতের জন্য দোয়া করতেছি, যেন জান্নাতি হিসাবেই পৃথিবীতে সে তার স্বাক্ষর রেখে যায়, ইহকাল এবং পরকাল তার জন্য যেন এরকম জান্নাতি হিসাবেই সে প্লেসড হয়, সেই দোয়াটা অন্তঃস্থল থেকে করতেছি খলিল ভাই। আমিন। আর গুরু আমি খুব মানে প্রাউড ফিল করতেছি গুরু, আসলে আপনার সাথে অনেক দিনের একটা ইচ্ছা ছিল কথা বলার। প্রথমে থ্যাঙ্কস অফ আল্লাহ, আপনাকে আপনার সাথে কথা বলতে পেরেছি অ্যাটলিস্ট। প্রিয়াঙ্কা আপু, জুয়েল ভাই, প্রত্যেককে আমি এই শুভেচ্ছা জানাই এবং ঢাকা এফএমের জন্য অনেক দোয়া করি যে অদূর ভবিষ্যতে আরো এরকম আমাদেরকে সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আমাদেরকে প্রোগ্রাম গুলো উপহার দিতে পারেন আপনি। অসংখ্য ধন্যবাদ। Special regards on behalf of me, Priyanka and producer Joel as well. এটা সত্যি আমাদের জন্য দারুণ একটা পাওয়া যে এত যত্ন করে আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের গল্পগুলো শোনেন। কারণ মানুষকে এখন চোখে আঙ্গুল দিয়েও দেখানো সম্ভব হয় না যে কি করা উচিত আর কি করা উচিত না। সে কারণে এরকম আনকাট আনসেন্সার্ড গল্প নিয়ে আসি, যাতে করে জীবনের গল্প মানুষের জীবনকে ছুঁয়ে যায় এবং তারা যেন ভালো থাকে। খলিল ভাই, অনেক দোয়া আপনার জন্য এবং আমার মায়ের জন্য স্পেশালি, লাবিবা জান্নাতের জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন। ওকে গুরু, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যাচ্ছি। হ্যাঁ, আমি তারপর তো চলে আসলো, বাচ্চাটা ঘুমিয়ে আছে। মানে এভাবে হয়েছে যে আমি বাড়িতে বলছি যে সবাই জানে যে আমি ঢাকাতে আছি, কিন্তু আমি রাজশাহীতে 16 তারিখে ছিলাম। 16 তারিখে সিম কার্ডও চেঞ্জ করে দিয়েছেন, সবাই জানে আপনি ঢাকায় আছেন, ঢাকায় আছি। চলে আসছেন আপনি মেয়েটিকে কিন্তু নিয়ে। আমি ওই ইয়াতেই আমি আমার এলাকাতেই যাই, কারণ ওর এলাকার লিপিকে নিয়ে চলে আসছেন রাজশাহীতে। এখনো নাই, আমি সেটা বলতেছি। আমি সবাই জানে যে আমি ঢাকায় আছি, তো আমি ওই 16 তারিখে আমি আবার আমার গ্রামের অন্য সাইডে অন্য এলাকায় আমি ওই রাতে, কারণ 17 তারিখে নিব, আমি 16 তারিখে ওই রাতটা থাকি একটা আমার একটা মানে পরিচিত। একা ওকে নিয়ে? না, ওকে নিয়ে না, ওই একাই ছিলাম, কারণ আমি পরের দিন নিয়ে যাব তো তাকে সকালে ভোরে। তো প্ল্যানটা আছে এইভাবেই। ও বলছে যে আমি ভোরে, যখন মানুষ এমনি হাঁটাহাঁটি করে সকালবেলা বের হয়, তখন তো মানুষ আর এমনি জানে যে সবাই সকালবেলা মর্নিং ওয়াক করে, এজন্যই কেউ ভাববে না যে আমি কোথাও যাচ্ছি। তো ওকে ও সবকিছু রেডি করে রাখছে, মানে কাপড় চোপড় আমাকে দিয়ে রাখছে আগে, ব্যাগ ট্যাগ। মানে 16 তারিখে ও যখন ওর হাজবেন্ডের ইয়া থেকে আসে পাবনা থেকে, তখন আমি আবার ওই রাজশাহী থেকে আসার সময় আমাদের ওখানে তো রাস্তাতে আমি বলছি যে এই লোকেশনে আসবে আর তুমি আমাকে জিনিস দিয়ে যাবে। আর পরের দিন তো আমরা ওই সব মানে মাস্টার প্ল্যান আর কি। হ্যাঁ, ও চেঞ্জ করো, বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখো, দেন কাপড় চোপড় আগে পার করে দাও, মেলা অনেক রকমের প্ল্যান। হ্যাঁ, ওটা তো আপনি তো আগ্রহ বোধ করতেছেন কেন? কারণ ওই যে সময়টা কাটাইছেন ওর সাথে, ওইটা নেশার মতো লেগে গেছে। নেশার মতো লেগে গেছে, আমি মানে কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। তারপরেই তো নেশার মতো লেগে গেছে। মানে ওই যে বিয়ের আগে যে সময়টা কাটাইছিলেন ওই যে টেবনা যাওয়ার পথে, কি জানো এলাকার নাম? গৌড়লি। ওই যে সময়টা কাটাইছিলেন ওর সাথে, ওটা আপনার মধ্যে নেশার মতো লেগে গেছে। তো বাঘ আসলে এই যে রক্তের এই যে ঘ্রাণ, এটাকে আপনাকে পাগল করে রেখেছে। হ্যাঁ, মানে যে এই সময়টা আবার ফিরে পাইতে হবে, আর ও চাই আপনাকে পাইতে। এই তো 3-4 মাস মানে আমি এমন ভাবে ছিলাম ঘোর অন্ধকারে, যে আমি কখন আবার পাবো ওই সময়টা, ওই মুহূর্তটা, ওই ফিলটা। যে ওকে, তারপর কিন্তু এটা মাঝে মাঝে ভাবতাম যে আমি তো তাকে আগে এইভাবে ফিল করতাম না কখনো, আমি তো তাকে ওইভাবে দেখিনি, কারণ বিয়ের আগে অনেক কিছু ভাবছি কিন্তু করতে পারিনি। কিন্তু বিয়ের পর যখন আমার সাথে এইভাবে টেক্সট করবে, এরকম সান্নিধ্য কি কোনো মেয়ের কখনো পাইছে না? আগে অনেক অফার আসছে, কিন্তু আমি ওইভাবে লতা নাকি লিপি লতাটা কি? অনেকেই কমেন্ট করছেন গুরুর গার্লফ্রেন্ড কিনা কোনো। এই লতা, হোয়াটস আপ বাড়ি, আই লাভ ইউ। লিপির সাথে এই যে মানে কাছাকাছি এই টাইপের, এর আগে কি কোনো মেয়ের সাথে এরকম ইন্টারাকশন হয়েছে আপনার? না, ওইভাবে ইন্টারাকশন, এই কারণে অবস্থাটা এরকম জীবনের ফার্স্ট টাইম। এবং এই যে ফিলটা পাইছেন, এটা পাওয়ার জন্য 3 মাস পাগলের মতো ছিলেন, কখন আবার ওই ফিলটা পাবো। ফাইনালি ফিল পাওয়ার জন্য পাগল হলেন, দিয়ে কাপড় চোপড় ম্যানেজ করে দেন ওকে নিয়ে আবার রাজশাহীতে আসলেন সিম টিম বন্ধ করে। তারপর এবং ওই তো মানে সকালবেলা ওর বাচ্চার খালি মুখটা দেখলো, ও বলতেছিল আসার সময় যে আমার এত খারাপ লাগতেছিল, তারপরে তোমার কথা যখন ভাবি তখন আর সবকিছু ভুলে যায়। কিরকম আসার সময় কি মানে বাচ্চাটাকে তো সকালবেলা মানে সকালে তো ঘুমিয়ে, 2.5 বছরের বাচ্চা। হ্যাঁ, আর সকালবেলা তো সকালে মানে গ্রামের মানুষ তো সকালে কাজ করে, বাড়ির কাজ টাজ, আর সকালে তো এমনিতে ভাবে যে এমনিতে সবাই হাঁটা চলাফেরা করে। এই মুহূর্তে বাচ্চাটা ঘুমায় আছে, ঘুমের মধ্যেই ওকে এক পলক দেখেই আমি তো বলছি যে এইভাবে আসবে, আমি এইভাবে নিয়ে চলে যাব।
তো বলছে ঠিক আছে তুমি ওইভাবে করে থাকো, আমাকে জাস্ট টাইমে তুমি আমাকে বলবা যে এখানে আছে, আমি ওখানে চলে যাবো। পরে জাস্ট টাইমে ও আমার কাছে আসলো, আসার পর তো আমরা বের হয়ে গেলাম। যাইতে যাইতে মনে করেন যে আপনার সিএনজিতে গেছি, সিএনজিতে যাওয়ার পর আপনার নাটোর বনপাড়ার হওয়ার পরেই কিছু লোক সিগন্যাল দেয় যে হাই রোডে তো আবার সিএনজি গুলা অ্যালাউ করে না, এটা পুলিশ আবার এগুলো আবার দেখে। তো আমি বুঝতে পারিনি সিএনজি লা, ওর মধ্যেই দেখা যায় ওই পুলিশ ধরে ফেলে আমাদেরকে। এখন আমাদেরকে দুজনকে দেখে বলতেছে যে এই তোমরা কি হও, এরকম আমাদেরকে বলতেছে, তোমরা দুইজন এই এত সকালে। তখন বলে যে এরকম এরকম, তখন বললে যে তাহলে তোমাদের ফ্যামিলিকে আমরা বলবো। তখন আমাদের উপায় কি, আমি বললাম তারপরে যে না আমরা কোর্ট ম্যারেজ করছি, কোর্ট ম্যারেজ করার পর আমরা এই বিয়েটা করছি। পরে কোর্ট ম্যারেজ ওখানে অনেকক্ষণ ঝামেলা করে, প্রায় 2 ঘন্টার মতো আমাদেরকে আটকে। আমার পরে আমি ভাবলাম যে কি করলাম, এই কাজটা করলাম এবং ধরা গেল। এখন যদি ফ্যামিলি যদি এইভাবে জানতে পারে, তখন তো কেউ জানে না যে ও আমার সাথে চলে আসছে। তারপরেই অনেকক্ষণ আমাদেরকে ধরে রাখলো, ধরে রাখার পর বলতেছে আসলে যেহেতু তোমরা অ্যাডাল্ট, তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা চলে যাও। পরে আমরা ওখান থেকে আবার চলে যাই। যাওয়ার পরে বিকেল হয়ে যায়, এদিকে তো মানে লিপির ফ্যামিলি খোঁজাখুঁজি করতেছে যে আসলে আমার মেয়েটা কোথায় গেছে। তো আমি তো ফোন অফ করে রাখছি, একটা নাম্বারই খোলা ছিল, এত একটা নাম্বারে একজনই জানতো। তো ওই সময় এর মধ্যে ওর হাজবেন্ড আবার ফোন দেয়, তখন মনে হয় বিকেল 2টা মনে হয়, 2টা কি 2:30। ওর হাজবেন্ড বলে যে তুমি কোথায়। তখন ওর হাজবেন্ডকে এই আবার ফোন দিয়ে বলে লিপি যে আমি কিন্তু একবারে চলে আসছি আমার একজনের সাথে, আমি যাকে অনেক দিন থেকে ভালোবাসি, সেই মানুষটার হাত ধরে, তুমি মনে কিছু করো না, হ্যাঁ তোমার সাথে আর আমি থাকতে পারবো না। তখন বলে দেখো বাচ্চা যেহেতু আছে, তুমি বাচ্চার একটু দিকে তাকিয়ে তুমি চলে আসো, ফিরে আসো, এখনো কিছু হয় নাই, এখনো সময় আছে, তুমি প্লিজ ফিরে আসো। আর এখন জানাজানি হলো, মানুষ মানে এখনো মানুষ কেউ জানে না যে তুমি চলে গেছো, তখনও কেউ জানে না যে আমরা এইভাবে চলে আসছি, ও আমার সাথে পালিয়ে চলে আসছে। তখন বলে না আমি যেতেই পারবো না, তোমাকে আমি ফাইনালি বলতেছি তুমি আর আমাকে এইভাবে করো না, আমি ওর সাথে সারাটা জীবন কাটাবো। তো এর মধ্যেই আমি এক ফ্রেন্ডের ইয়াতে উঠি, বাসায় উঠি। উঠার পরেই আমি যখন চারিদিক থেকে ফোন আসতেছে, আসার পর একটা কথাই আমি শুনতে পেলাম যে বাচ্চাটা নাকি খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তো এদিকে আমার ফ্যামিলিও অনেক কান্নাকাটি করতেছে, আমার লিপিরও ফ্যামিলি এবং তার হাজবেন্ড যে আছে তারও ওই ফ্যামিলি থেকেও অনেক মানে কান্নাকাটি করতেছে। এই কথা যখনই শুনছি তখন আমিও খুব খারাপ লাগতেছে। তারপরে ওর মুখের দিকে তাকায় আমি বলতেছি, একটা অনুভূতি তখন একটু মনে হলো যে আমি তাহলে দেখো এতটা মানুষকে কান্নাকাটি করাই আর একটা নিষ্পাপ বাচ্চাকে কান্নাকাটি করাই কোনো লাভ নেই, তুমি এখনো সময় আছে, তুমি প্লিজ আমাদের ভালোবাসাটাকে জলাঞ্জলি দিয়ে তুমি আবার ফিরে যাও তোমার হাজবেন্ডের কাছে, এখনো কেউ লোকজন জানে না, এবং কি তোমার কিন্তু এখন এই যে ফ্যামিলি থেকে ফোন দিছে, তাহলে তুমি কি করবা। তো আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে যে তোরা সিদ্ধান্ত নে কি করবি। তখন আমি বলি যে আমার এখানে, আমি ওকে বুঝাইলাম এবং ও আমাকে বলতেছে আমি কথা বলবো, আমি ফাইনালি যেটা কথা বলবো সেটাই। এখন আমি এমন অবস্থায় পড়ে আছি যে আমি ওকে এখন যদি বলি তাহলে ও হয়তো ভুল বুঝে বলবে যে আমাকে এতটুকুই ভালোবাসে, আমার মানে শুধু অন্য ভাবার জন্য শুধু ভালোবাসছে, মন থেকে কখনো ভালোবাসেনি, এই চিন্তাটা করবে। সেজন্য আমি বলতেছি ওর উপর ডিপেন্ড করে দিই, এখন ও যেটা বলে সেটাই। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দেখ লিপি কথা বলবে, তুই লিপির সাথে কথা বল। তো বলেছে ঠিক আছে দে। তা দেওয়ার পরে বলতেছে, লিপি বলতেছে আমি কখনো ফিরে যাব না, আমি এর কাছেই থাকবো, আমি কোনোদিন একে ছাড়তে পারবো না। তখন আমি বললাম যে কথাটা কি ঠিকভাবে বলতেছো, আমি কিন্তু আজ থেকে কিন্তু কলঙ্ক তোমারও লাগবে আমারও লাগবে যদি এই দিনটা চলে যায়, এখনো সময় আছে, তোমার ফ্যামিলি খুঁজতেছে, আমিও বুঝতেছি যে আমি একটা ভুল করে বুঝতেছি,
তো তুমি এটাকে বোঝার চেষ্টা করো। বললাম না আমি কোনো না, আর বাচ্চাটার কথা আমি একসময় ওরা আমাকে বাচ্চা দিয়ে দিবে, আমার ওটা সমস্যা নেই, তুমি আমাকেই তোমার সাথে আমার সারাটা জীবনে আমি কাটাবো, এরকম বলতেছে। তখন আমি বললাম যে বুঝে বলো কিন্তু, তখন বলতেছে হ্যাঁ আমি বুঝেই বলতেছি। তারপরেই তো ওদেরকে বলে দিল যে আমি ফিরে যেতে পারবো না। তখন আর কি, তখন ওরা ফিরে চলে গেল। আমার মানে এলাকাতে আসছিল ওর মা বাবা, ওর আত্মীয় স্বজন খুঁজতে। তখন আর কি আমি রাত পার হয়ে গেল, হয়ে যাওয়ার পরেই বাড়ি থেকে ফোন এসলো যে আমার মা আমাকে আর কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবে না, বলতেছে যে আমার ওইরকম ছেলে আমার দরকার নেই, আমি ওই ছেলেকে আমি ত্যায্য পুত্র করছি। আর এর ফ্যামিলি থেকে বলছে যে আমার ওই মেয়েকে দরকার নেই, আমি ওই মেয়েকে বিসর্জন দিয়ে দিছি, মানে মেয়ের ফ্যামিলি থেকে এরকম বলছে। তো আমি তো সব সময় কান্নাকাটি করতাম, তারপরে ওকে ভালো রাখার চেষ্টা করতাম। তো ভাবতাম যে যেহেতু আগে যাই করছি এখন তো বিয়ে করে ফেলছি, এখন তো আর কোনো কিছু করার ইয়া নেই। তো ও বলতেছে যে আমরা সংসার করব, তুমি তাড়াতাড়ি রুম নিয়ে নাও, আমরা সংসার করব, এরকম বলতেছে। তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমরা সংসার যেহেতু করবে তাহলে টাকা পয়সার প্রয়োজন। তখন ও বলতেছে যে তোমার কাছে তো অনেক টাকা পয়সা নেই, আমি গহনা নিয়ে আসছি, এরকম বলতেছে। আমি এই যে গহনাটা তো নিঃসন্দেহে প্রাক্তন স্বামী কিনে দেয়া, হ্যাঁ কত বটে। হ্যাঁ মনে কি, তাই তো। ওর বাবা মাও দিছিল, না ওটা বানায় বলছে, বেশিরভাগ কিনে আচ্ছা, দেওয়া তার আচ্ছা, প্রাক্তন স্বামী। ঠিক আছে। তারপরেই বলতেছে চলো তাহলে ওই যে রাজশাহীতে নিউ মার্কেটের ওই সাইটে আছে, তারপর আপনার ওই বই বিক্রি করে ওইটা বই বিতানের সামনে যে গোল্ডের দোকানগুলো, হ্যাঁ, হ্যাঁ, ওই ভোটকা লোকটার কাছে দিয়েছে, একটু কালো মতো। না ও ফর্সা লোকই আসছিল। তাহলে ভিতরে ঢুকছিল, সামনে দোকানটা বাদ দিয়ে ভিতরে যে গয়নাপট্টি গুলো সেখানে ঢুকছিল, গলি পথ দিয়ে ওই যে ভিতরে ঢুকছিল। আপনার জুতা বিক্রি করে যে, ভেতরের গলির মধ্যে ঢুকছিল একটু। তো ওখানে আমাকে নিয়ে গেল। এর মধ্যেই আমাকে ফোন দিল বাড়ি থেকে, আবার আমার হচ্ছে কাকার দুইটা মেয়ে হচ্ছে পুলিশে চাকরি করে, হ্যাঁ দুজনেই, দুইটা মেয়ে চাকরি করে। বলতেছে দাদা কি এমন ভুল করলি যে এইভাবে একটা ঘটনা ঘটায় ফেলালি, তো তুই তাড়াতাড়ি ওই মেয়েকে, তুই এখনো সময় আছে, তুই হচ্ছে ইয়া কর, ওই মেয়েকে পাঠায়। এই মেয়ের সাথে থাকতেছো, সম্পর্ক করছো, তখন কোনোভাবে মনে হয়নি যে তোমার বাচ্চাকে এভাবে শুইয়ে রেখে অন্য কোনো পুরুষের হাত ধরে সে চলে যেতে পারে? একবারের জন্য ভাবনা আসেনি এমন? তোমার ওরসে জন্ম না, তোমার সন্তান, অর্জুনের সন্তান আবির। অর্জুনের কোড নেম কি, মানে তোমার টাইটেল কি? আমার অর্জুন কুমার সরকার। সরকার, আবির সরকার। হ্যাঁ, ওকে এরকম ঘুমিয়ে রেখে আরেকজনের সাথে ভেগে যাবে, মনে হয়নি? এরকম ভয় চিন্তা হয়নি? চিন্তা ওই সময় মাথায় কাজ করেনি আমার শুধুই ওকে দেখলে আমার মনটা। আর এর দু একদিন পর যাওয়ার পরেই আমাকে বলতেছে যে আমার বাচ্চাটার কথা মনে পড়ে। তো বললাম যে বাচ্চাটার কথা মনে পড়ে, ঠিক আছে এক সময় বাচ্চাকে ওরা দেবে, সমস্যা নেই, তুমি বাচ্চাটাকে নিতে পারবা, সমস্যা নেই। আর কিছুদিন, এখন তো অনেক ক্রিটিক্যাল অবস্থা, এই মুহূর্তে তো বাচ্চাটাকে দেওয়া সম্ভব না। তো অনেক অন্য মাধ্যমে মানে বাচ্চাটার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। ইনফ্যাক্ট ওর হাজবেন্ডও এমন কি মানুষ, ও হাজবেন্ডও কথা বলে, বাচ্চাটা কেমন আছে না আছে ওর হাজবেন্ডের মাধ্যমে খোঁজ খবর নেয়। কার সাথে কথা বলে? ওই আগের হাজবেন্ড, তার বউয়ের সাথে কথা বলে। ও বলে যে আমাকে এই কথা বলছে যে আমি, আমার হাজবেন্ড যদি তোমার সাথে, যদি আমি একই জায়গায়, যদি একই বিছানায় যদি শুয়েও থাকি, তারপরে আমার হাজবেন্ড একটা কথা বলবে না, হয়তো মন খারাপ করতে পারে, তারপর কিছু বলবে না আমার উপর, কারণ সে আমাকে প্রচন্ড ভালোবাসে, এই কথা বলতেছে। তো ওনার এতটা বিশ্বাস। আর ওর কি মনে কি একটুকু মানে যন্ত্রণা করতেছে না যে তুমি এই কাজটা করলা? আপনার ভিতরে কি কাজ করতে এগুলো শুনে? আমার ভিতরে যন্ত্রণা কাজ করলো পরক্ষণে যখন ও আমার সাথে মিষ্টি করে কথা বলে, তখন আমি আর অন্য কিছু ভাবতে পারি না। তারপরেই কয়েকটা দিন গেল, আমার শেষের দিকে, আমরা অনুষ্ঠান শেষের দিকে শেষ করলাম। আচ্ছা, এরপরে তো বেশি কথা নেই, আর কিছুক্ষণ এরপরেই আমার 22 তারিখে হচ্ছে আমার হচ্ছে বার্থডে। 22 কি নভেম্বর? হ্যাঁ 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বর, 22 না 1995 আমার বার্থডে। তো ওই সময় এর মধ্যে তো ওই যে
সোনা টোনা বিক্রি টিক্রি করে আমাদের সংসারে যত কিছু লাগে প্রায় 15,000 টাকার মতো জিনিসপত্রই কিনছে, এবং থাকতাম একসাথেই। সুন্দর মোমেন্টও যাইতো, আবার মাঝে মধ্যে বাচ্চাটার কথা মনে পড়তো, তখন আমি ওকে আবার মানে ভুলাই রাখার চেষ্টা করতাম, দেখো ঠিক হয়ে যাবে সবকিছু, কিছুদিন যাওয়ার পর এইটা সেটা। তো এর মধ্যেই আমার 21 তারিখে আমার ফ্রেন্ডরা আমার রুমে আসে, আমরা পদ্মার পাড়ে বেড়াতে যাই ওই দিন 21 তারিখে। যাওয়ার পরেই সুন্দর একটা মুহূর্ত কাটে, ও সুন্দর করে সাজছে, আমাকে আমার এক বড় ভাই ভার্সিটির, ও দেখে বলতেছে না দুজনকে ভালোই মানাইছে। এরকম করে আমরা ওই বিনোদপুর আছে, চেনেন তো বিনোদপুরে, মানে গোটা দুনিয়া চিনি, ওই কোন জায়গায় কো ওই ওখানে মানে খাইতে বটপরোটা খাইতে হ্যাঁ, গেছিলাম। আমার ভার্সিটির ছোট ভাইরা, মানে আমার, আমি তো পড়াশোনা শেষ করে ফেলছি, ওরা এসে বলতেছে এটা কে, বলতেছে অনেকে বলতেছে সারপ্রাইজ এটা, তো ওটা এটা তোমার বৌদি এরকম বলছে। তখন কথা বললো ওরা, তো বলার পরেই যখন রুমে গেলাম তখন আমার 2টা ফ্রেন্ড আসে, মানে ওই মেয়েকে বলতেছে যে এরকম কাহিনী বলতেছে যে এরকম ঘটনা কিছুদিন আগে ঘটছে, তো দেখ। ওই মেয়েকে এমন ভাবে বুঝাইছে যে এখনো সময় আছে, হ্যাঁ তোমার লাইফটা তুমি অন্যভাবে নিতে পারো, ভেবে দেখো, এরকম বলছে। তখন ওইটা কথা ভেবে ও ওই দিন ওই সন্ধ্যার দিকে খুব কান্নাকাটি করতেছে। তো বললাম দেখো এটা তোমাকে কিন্তু আমি আগেই বলছিলাম যে তুমি ভেবে দেখো। তারপরে বলতেছে না আমার বাচ্চাটার জন্য একটু কেমন আছে না আছে এটা খোঁজ খবর নেওয়ার জন্য আমার মনটা আনচান করতে, সেই জন্য কান্না। ঠিক আছে। পরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমালাম। রাত ঠিক 12টার পর আমার কেমন জানি চোখে ঘুম মানে উঠে গেছে। তখন আমাকে বলতেছে মানে তোমার তো আজকে আমার জন্মদিন, এরকম বলতেছে। হ্যাঁ আমার তো জন্মদিন। তো বলতেছে তাহলে একটা কাজ করো, কালকে কিন্তু মানে তোমার বার্থডেতে আমি কিন্তু সেলিব্রেশন করব, তুমি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, রান্না টান্না করে তোমাকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি সকালবেলা কেন জানি আবার মন খারাপ তার। এখন সকালবেলা উঠে দেখি যে তার বলতেছে আমি মানে বাচ্চার খোঁজ নিব, তো আমি ওকে ফোন দেই। তো ওর হাজবেন্ডকে হয়তো ফোন দিছিল, ফোন দিয়ে কথা বলছে, বলে আমাকে বলতেছে যে হ্যাঁ এখন সমস্যা নাই, ওই বাচ্চা ভালো আছে, ও নাকি এখন বাচ্চাকে পড়াশোনা করাবে, সমস্যা নাই। তো বললাম তাহলে তো ঠিকই আছে, আর তো কোনো সমস্যা নাই। তখন মানে হাসি খুশি তার মনে। তারপরে 4 বছর বাচ্চার সমস্যা নাই ওই বলতেছে আমাকে, আজ পর্যন্ত কোনো কিছু জোর করে খাওয়াতে পারলাম না আমার বাচ্চারে, বুঝছিস? কারণ আমার মায়ের এতখানি কন্ট্রোল, মানুষের হাতে তো না, আমার হাতে খায় না। এরপরেই 9 বছর চলল, কিছুক্ষণ 2.5 বছর বাচ্চার সমস্যা নাই। যাওয়ার পরেই আমাকে বলতেছে, তখন আমি বলি যে দেখো, ও বলতেছে আমাকে যে যাও তুমি ইয়ে নিয়ে আসো, আজকে তো রান্না করবো না, এখন তুমি নুডলস খাও, তোমাকে নুডলস তৈরি। সেদিন আবার নুডলস তৈরি করে আমাকে প্রত্যেকদিন খাওয়ায় দেয়। ওই দিনও বলতেছে আজকে খাও, হ্যাঁ এরকম বলতেছে আজকে রান্না একটু দেরি করেই হবে, তো তুমি আগে ইয়া নাও। তখন বললাম যে বার্থডে তো হচ্ছে সন্ধ্যার দিকেও, আমি 10 মিনিট না হলে আমি কেক অর্ডার করে তো নিয়ে আসতে পারবো, তো এত তাড়াতাড়ি কেন? তুমি যাও না একটু। তখন বাজে মনে হয় 3টা এরকম বিকেল। তো আমাকে বলতেছে, আমাকে ধাক্কা দেওয়ার মতো বলতেছে যাও তুমি একটু। এখন তার মনে কি চলতেছে আমি তো এটা জানতেছি না। তখন আমি বলতেছি কেমন যেন লাগতেছে, আমি একটু পরে যাই, বেশিক্ষণ তো লাগবে না। না তুমি প্লিজ একটু যাও দেখো। পরে আমাকে একটু আদর দিল, দিয়ে বলতেছে তুমি যাও। তখন আমি গলে গেলাম, গলে দিয়ে বলতেছে ঠিক আছে তুমি থাকো তাহলে, আমি ইয়া করে দিয়ে আসি। তো আমাকে বলতেছে ফোনটা তো আমার 2টা ফোন ছিল, তো আমার ফোনটা ও ইউজ করতো আর ওর ফোনটা আমি ইউজ করতাম। তো বলতেছে যে আমার ফোনটা দাও, এরকম বলতেছে। তখন ওর ফোনটা বললাম, আমি তো আর অন্য কিছু ভাবতেছি না, তখন আমি ফোনটা দিয়ে দিলাম। আর আমাকে বলতেছে তোমার ফোনটা নিয়ে যাও, আর আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে ফোন দিব, হ্যাঁ ফোন দিব, এরকম কথা বলতেছে। ঠিক আছে ফোন দিও। তারপরে আমাকে বলতেছে যে তুমি কোথায় আছো? আমি বের হচ্ছি, আর আমি দেখি যে জিয়া হলের সামনে। কে রে এটা লিখছে? জুয়েল সরকার না? আমাদের জুয়েল তো না। কাপুর চোখ অসাধারণ না? ও চোখে কম দেখো, চোখ ছোট। কে বললো অসাধারণ? জিয়া রহমান হলের সামনে গেলাম, ওই দিয়ে যাচ্ছি, আর আমাকে ফোন দিয়েছে তুমি কোথায়?
তো বললাম যে জিয়া রহমান হলের সামনে। বউ বলতেছে, বউ বউ বলতেছে, তো না ওই মেয়েটা, লিপি, লতা। হ্যাঁ লিপি, লিপি। ওই লিপি বলতেছে। এর মধ্যে যে ও যে কি করতেছে আমি তো কোনো বুঝতেছি না। আবার কিছু দূর যাওয়ার পরে যখন কাজলা গেলাম, আমাকে বলতেছে সাহেব বাজার যাইতে পারবা? তো বললাম যে অত দূর কেক অর্ডার করবো নাকি, অনেক সময় লাগবে। তো বললাম আমি এখানেই পারবো। তখন ও আমাকে বলতেছে ঠিক আছে তুমি কাজলায় যাও। তো এরকম বলে মানে এই কাজলা থেকে আপনার এই ইয়া পর্যন্ত, ওই বাসা পর্যন্ত আমাকে নিম্নে 5-6 বার ফোন দিছে, দিয়ে খালি লোকেশন জিজ্ঞাসা করতেছে। এর মধ্যেই আমি কেক অর্ডার করে আমি বিনোদপুরের দিকে চলে আসতেছি। আয়সা আমাকে বলতেছে তুমি কোথায়? তো বললাম যে আমি কেন, আমি তো এই যে আসতেছি, এই যে বিনোদপুরে আছি। এর মধ্যেই একটা বাসের আওয়াজ শুনতে পাই। আমি বললাম হঠাৎ করে কিছুক্ষণ আগে তো কোনো আওয়াজ শুনতে পেলাম না, আবার এখন দেখতেছি যে বাসের আওয়াজ। তো বললাম তুমি কোথায়? তো বলতেছে যে, তখন বলতেছে যে এই তো আমি আছি। এরপরে ফোন দেই, ফোন কেটে দেয়, ফোন দেই, ফোন কেটে দেয়। তখন আমি একটা কেকটা নিয়ে যাই, আমি মানে হাতে করে নিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে কিছু মনে হয় মিস করে ফেলতেছি আমি। এরপরে আমি আর অন্য কিছু কেনার দরকার নেই, মুরগি কিনতে বলছিল, আমি মুরগি টুরগি না কিনেই আমি সোজাসুজি আমি বলতেছি অটোওয়ালাকে বলতেছি ভাই একটু তাড়াতাড়ি চলেন তো, আমার পৌঁছান তো, আমি রুমে যাব। এরপরে খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, মানে আমি ভাবতেছি আজ একটা কিছু হচ্ছে আমার লাইফে। তারপরে যায় রুমে যায় দেখি যে চাবি বাইরে, ওর জিনিসপত্র সব গুছাই টুছাই নিয়ে, ব্যাগ ট্যাগ কিছুই নাই, আর আমার জিনিসগুলাই শুধু পড়ে আছে। আমি তখন মানে এতটাই কান্না করতেছিলাম যে আমি বুঝাইতে পারতেছি না যে আমি কি করব। যাকে আমি প্রথমে কখনোই ওইভাবে ভাবিনি, আর যাকে ধীরে ধীরে করে ভালোবাসতে শুরু করলাম এবং নিশ্চয়তা বিশ্বাস পেলাম, সেও আমাকে বললো যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আজকে এরকম করলো কেন? ফোন দেই, ফোন ঢুকে কিন্তু ধরে না। এরপর বন্ধ, ওই বন্ধই, আর খুলতেছে না। তারপরে দেখি যে আমি যে ডিভোর্স পেপারস মানে অরিজিনাল ছিল, তারপরে আমার কোর্ট ম্যারেজের পেপার ছিল, দেখি ওটাও নাই, সবগুলাই নিয়ে চলে গেছে। এরপরে আমি বাড়িতে ফোন দিলাম, দিয়ে মাকে বলতেছি মা আমার তো সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? তো বলতেছে লিপি চলে গেছে, তো ও তো নাই। তো মা বলতেছে আগেই আমি বলছিলাম যে কোনো কিছু করতে গেলে তুই আমাকে অ্যাটলিস্ট একটু বলতি, আজ দেখ তুই কার উপরে নির্ভর করে থাকলি, তোর জীবনে সেও কলঙ্ক করলো আর তোকে কলঙ্ক করে দিল। তো বলতেছে মা আমি তোকে বারবার বলছিলাম যে দেখো তুমি আমাকে সবকিছু জেনে শুনে কিন্তু তুমি এই কলঙ্কের দাগটা লাগাইও। আর সে আমাকে বললো যে না আমি তোমার উপর বিশ্বাস, সবকিছুই আমি তোমার উপর অর্পণ করে দিয়ে আমি সারাটা জীবন থাকবো, কখনো ছেড়ে যাব না। আমি বললাম যে আমার বার্থডেটা কি এইটাই আমার মানে সর্বোচ্চ পাওয়া, আমার এটাই সারপ্রাইজ জীবনের? এরকম মনে হয় আমার সারপ্রাইজ আর জীবনে মনে কোনোদিন আসবে না। সে অনেক বলছিল আমাকে যে আমি তোমার বার্থডেতে অনেক সুন্দর গিফট দিব, আমি সবচেয়ে ভালো তোমার জন্য এই বার্থডেটা পালন করব, আর সেই আমার বার্থডে উপহার দিল। আমার আকাশ ভেঙে পড়তেছে। আমাকে মা ফোন দিয়ে বলতেছে জীবনে এমন একটা কাজ করলি যে তুইও মান সম্মান রাখলি না, আমাকেও মান সম্মান দিয়ে আমাকে ধুলাই মিশাই দিলি, আর তোকে এত দূর পড়াশোনা করা ইউনিভার্সিটিতে তুই এই কাজ করতে পারলি, আর এর জন্য তুই কি বাড়ি থেকে আমাদের সাথে ঠিক মতো কথা বলতি না, এরকম বলতো। আমি ওই রাত্রিটা আমি কিভাবে কাটাইছি আমি বলতে পারবো না। আমি মনে হচ্ছিল যে একসময় আমি আত্মহত্যা করি, কারণ আমার নিজে আমি ভাবছি যে আজ যদি আমি হাতটা না বাড়াইতাম হয়তো সেও আসতো না, ওর কি দোষ,
আমি তো হাতটা বাড়াচ্ছি, ও তো সর্বদাই সবসময় চাইছে আমাকে, আমি যদি ওই হাতটাই না ধরাই, তুমি এই হাত বাড়াইছি বিধাই মনে হয় আমার জীবনের সবচাইতে বড় ভুল। আর আমাকে এতটা বিশ্বাস সৃষ্টি করে আজ এই কাজ করলো, আমি আমি মনে হচ্ছিল ওই রাতটাতে আমি কেমনে কাটাইছি আমি বুঝাইতে পারব না। আমার প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে হচ্ছিল যে আমি কাউকে কিছু বলবো না, আমি পৃথিবী থেকে বিদায় নেব। কিন্তু আবার ভাবি, মার কথা ভাবি, বলি যে আমি যে চলে যাব, আমার মা, আমার দিদা, আমার এটা ছাড়া তো আর কেউ নাই, তাদের কি অবস্থা হবে? আজ তাদের জন্য আমি এত কিছু করলাম। তাদের কতদিন হলো এই ঘটনা? এই তো রিসেন্ট বলতে কালকে নাকি? 22 তারিখে, 22 সেপ্টেম্বর ও চলে গেছে। এই তো 22 তারিখ থেকে আজ হচ্ছে। ওর জন্য খারাপ লাগে প্রচন্ড। যখন মনে পড়ে তখন আমি বলি যে কেন এরকম করলো, কলঙ্কটা কেন লাগাইলো আমাকে? আমার কেরিয়ার ছিল, তাকে ফিরে পেতে মন চায়। আমার যখন ও চলে গেছে যেদিন, সেদিন পর্যন্ত আমার মনটা চাইতো এখন যদি আবার ফিরে আসে। অনেক সুন্দর কিন্তু মেয়েটি, অনেক মিষ্টি করে তোমাকে নাম ধরে ডাকি, অর্জুন খেয়ে নাও। আর সবচাইতে আমি কি নামে ডাকে, ভালোবেসে কি নামে ডাকে তোমাকে? আমাকে সবসময় সোনা বলতো আমাকে। সোনা, খেয়ে নাও। হ্যাঁ, আমাকে জানু, আমি ওকে জানু বলতাম, ও আমাকে বলতো সোনা। সোনা ছাড়া কোনোদিন আমি যদি একটা সোনা ছাড়া ওয়ার্ড লিখতাম, বলতো যে তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে চ্যাটিং করবো না, তোমার সাথে কথা হবে। তো তোমার সোনা যদি আবার ফিরে আসে, আবার যদি বলে যে সোনা ভুল হয়ে গেছে, তোমার জান তোমার কাছে ফিরে আসতে কিন্তু চায়, আমার কথা হচ্ছে, আমি সেই লিপিকে আমি তো কখনো আর ফিরে পাবো না। যখন এর আগে যতদিন আমার সাথে ছিল, আমি ওই পবিত্র ভালোবাসি তার প্রতি ছিল। যখন সে আবার চলে গেল আমাকে আবার ফেলে, যদি বলে যে তোমার জানু তোমার কাছ থেকে গিয়েছিল, বাচ্চার জন্য খুব মন খারাপ হচ্ছিল, তাই আবার আমি ফিরে আসছি, আমাকে বুকে তুলে নাও, তখন না তো করতে পারবে না, রাইট? প্রতিদিন তো ভাবতেছো কখন তার সে ফিরে আসবে। এটাই তো, এখানেও এসেছো এই কারণে যে তোমার কষ্টের, দুঃখের এবং তাকে যে ডেসপারেটলি তুমি মিস করতেছো, এই কথাগুলো শুনে যদি সে ফিরে আসে, এটাই তো ভেতরের কথা বলো। এবং এটাই তো উদ্দেশ্য, তো এটাই। শুধু অপরাধের কথা বলবে, মানুষ শিক্ষা নেবে, এটা চাইতে তোমার মেন উদ্দেশ্য এটা, যে তোমার এই কষ্টের কথা তার কাছে যদি পৌঁছায়, সে যদি তোমার কাছে আবারও ফিরে আসে, তাই না? তার জন্য প্রতীক্ষা আর অপেক্ষা সবসময় চলতেছে তোমার মনে, ঠিক কিনা? কিন্তু চাওয়া থাকলে এখন আমি আর কোনোদিন তাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। চাওয়া তো আছে না, তুমি চাইলে মনের বিরুদ্ধে কিন্তু যাইতে পারো না। এই তুমি অর্জুন, অনেককে অনেক কিছু বুঝিয়েছে, তুমিও তোমার মনকে বুঝিয়েছো, তাও কিন্তু থামতে পারোনি, ছুটতে ছুটতে চলে গেছে তার কাছে, এবং তার সান্নিধ্য, তার নেশায় তোমাকে পাগল করে রেখেছে। তাই গোটা পৃথিবীকে বেখবর করে, যত অন্যায় হোক না কেন, সব বুঝেও না বোঝার ভান করে তাকে তুমি কাছে টেনেছো, রাইট? আবার যখন সে আসবে, তুমি তো তাকে কাছে টেনে নিবে, তাই তো? এটাই তো সঠিক, রাইট? এটাই তো সঠিক। আমি প্রতি মুহূর্তে তো তার জন্য প্রিপারেশন নিচ্ছ, যে আবার যদি সে ফিরে আসে। হেন কোনো কাজ নাই তুমি করতেছো না তার ফিরে আসার জন্য, ঠিক না বেঠিক? গুরু তার মধ্যে কোথায় গেছে এখন সে? গুরু, এই কথাগুলো ঠিক কিনা? প্রতি মুহূর্তে প্রিপারেশন চলছে তো, কিন্তু আমি প্রিপারেশন তো চলছে, কি করবে না করবে সেটা পরে। আমি যখন ভাবি, ভেতরে তো এমন 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 প্রিপারেশন চলছে তার ফিরে আসার, এটাই তো না? আমি এবার এমন ভাবে ভালোবাসবে, এমন ভাবে তার মনের মতো করে নিজেকে সাজাবে, যাতে করে তোমার জানু তোমার সোনাকে ছেড়ে না চলে যেতে পারে, তাই তো? এগুলো তো প্রিপারেশন চলছে, ঠিক এখন না বেঠিক? আমি তুমি করবা না, বাট প্রিপারেশন তো এমনই নিচ্ছ ভিতর ভিতর, এমন কি না? এরকমই তো চলছে। চলছে, কিন্তু এবং আজকে তুমি, সে তোমার ফোন রিসিভ করে না, কোনোভাবে রেসপন্স করে না, কিন্তু আজকে কোনোভাবে যে এই প্রোগ্রামের থ্রু দিয়ে, আমি জানি যে সে প্রোগ্রাম শুনবে, এবং এই কষ্ট আর কান্নার কারণে যদি তার ভেতরে আবার উথাল পাথাল শুরু হয়, তার ভালোবাসা, তার মহব্বত, তোমার প্রতি টান আবার যদি ফিরে আসতে চায়, তুমি আবার ওই সুযোগটা গ্রহণ করবে, সেটাই তো তোমার আলটিমেট চাওয়া, তাই না? হ্যাঁ বলো, ঠিক না বেঠিক? এটাই তো তোমার চাওয়া মেনলি। শিক্ষণীয় বলে মানুষকে বোঝাচ্ছ, সেটা ভিন্ন জিনিস, বাট এটাই তো চাচ্ছ ভিতরে ভিতরে, ঠিক না বেঠিক? আমি তো তাকে কখনো মন থেকে ভালোবাসছি। আমি এটাই তো না, ভালোবাসার ব্যাপারে কোনো কমপ্লেইন না আমার, এটাই তো চাচ্ছ, এটার জন্যই তো আসছো প্রোগ্রামে, রাইট? যে এই কথা বলবো, কান্নার কথা, কষ্টের কথা, ও আবার আবেগপ্রবণ হয়ে আবার তোমার কাছে আসতে চাইবে, আবার তুমি কাছে নিবে, এটাই তো তোমার চাওয়া মেনলি, না? এটাই তো উদ্দেশ্য তোমার। তোমার একটা গুণ আছে, বহু অপরাধের পরেও তোমাকে আমি চাইলেও অনেক কড়া কথা বলতে পারি না, কারণ এমন এমন কথা তুমি বলতেছো এবং সৎভাবে বলতেছো,
যে কথাগুলো একটা মানুষ সরাসরি অনিয়ারে হয়তো বলবে না। এনিওয়ে, আমি তোমার জীবনের গল্প তো অলরেডি শুনলাম, আর একটু এক আরেকটা- মিনিটে শেষ করো, অলরেডি সব শুনে ফেলেছি। হ্যাঁ এর মধ্যেই, 1 মিনিট। হ্যাঁ 1 মিনিটে বলতেছি। এর মধ্যে ও যখন কাগজ, কোথায় গেছে সেটা বলো। হ্যাঁ পাবনাতে গেছে, সে প্রাক্তন মানে প্রাক্তন মানে কি তার স্বামীর কাছে স্বামীর কাছে তুমি তো গেছে। কখনোই স্বামী ছিল না, তার স্বামীর কাছে হ্যাঁ স্বামীর কাছে গেছে, যাওয়ার বাচ্চার কাছে গেছে। হ্যাঁ বাচ্চার কাছে গেছে। হুম। তারপরে আমি ভাবলাম যে যাই হোক, বাচ্চাটার কথাই ভেবে যদি সে চলে যায়, যাক, আমি বাচ্চাটার জন্য আমার ভালোবাসাটাকে বিসর্জন দেব। সেও বিসর্জন যদি দেয়, যদি দিছে ভালো কথা, কিন্তু এই যে কাগজের একটা বিষয় আছে, ওই জন্যই আমার সবসময় আরো বেশি খারাপ লাগে যে আমার তো একটা কেরিয়ার আছে, এই কাগজের যদি কখনো যদি ইম্প্যাক্ট পড়ে, আমি যদি একটা ভালো কিছু করি, সে যদি আবার এসে যদি দাবি করে যে এই যে আমি, এই যে তোমার ওয়াইফ এখনো আছি। এখন কি সংসার করতেছে ওই ছেলের সাথে? হ্যাঁ করতেছে। ভালো তো আছে? খবর পাইছো কিছু? আমি, সে আমাকে এ পর্যন্ত কখনো ফোন দেয় নাই। তো কারো মাধ্যমে আমি একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে হ্যাঁ ওরা অচিরেই সেটা কাজ করবে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা করে নাই। এবং ইনফ্যাক্ট আমার মা, আমার ফ্যামিলির মধ্যে একটা ডিসপারেশন কাজ করতেছে, যে সেটা হচ্ছে যে ওই কাগজটা যদি দিয়ে দেয় তাহলে সেও নিট এন্ড ক্লিন থাকুক, আমি নিট এন্ড ক্লিন, যাতে এখন আমার, তুমি টেনশন আছো কাগজ নিয়ে, তাই তো? আর তো কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি ওটাই নিয়ে খুব টেনশন আছি, কারণ আমারও তো একটা লাইফ আছে। ওকে, সো এই ছিল আজকের আয়োজন। আমি তোমাকে কি বলবো, আমার বলার কিছু নাই। মেনলি প্রথম যেটি ব্যাপার সেটি হচ্ছে যে অর্জুন, তোমাকে আমি অনেক কড়া কথা এই কারণেই বলতে পারতেছি না, কারণ তুমি প্রাণ খুলে আমার সাথে কথা বলেছো অনিয়ারে, এভাবে প্রাণ খুলে অনেকেই আমার তার- কাগজটা হলে আমার, আমি বেঁচে যাও। হ্যাঁ সবচেয়ে খুশি হব। আর বাচ্চাটার জন্য যদি সে চলে যায়, যাক, কিন্তু আমার কথাই হচ্ছে যে আমাকে সেই জন্য কাগজটা যেন আমাকে দিয়ে দেয়। কাগজটা ফিরে ফেলে তুমি। হ্যাঁ এমনও কথা বলছে যে আমি শুনতে পারছি যে ওই কাগজটা নাকি সে বলছে যে ওর যদি ইচ্ছা হয় সে করবে, আমাকে ডিভোর্স দিবে, না হলে আমাকে ডিভোর্স দিবে না, এরকমই শুনছি। তো আমি বললাম যে ও তো হাজবেন্ডের কাছে গেছে ওর সুখে থাকার জন্য, বাচ্চাটার মুখ দেখার জন্য, তো সেই সুখটাই থাকুক না কেন, আমি কষ্ট থাকি, সমস্যা নাই। আন্ডারস্ট্যান্ড, তুমি চাচ্ছ যে তোমার কাগজটা ফিরে থাকুক, তুমি যেন safe হ্যাঁ থাকতে আমার পারো। জীবনে আমি তো, আমার একটা রাস্তা আছে, আমি একটা কোনো ভালো কিছু করে, অনুষ্ঠান শেষ করছে বন্ধু, একদম শেষের দিকে। আমি সেটাই আমাদের- চাচ্ছি, আমাদের সাথে কিন্তু আমাকে ছিলেন আজ অর্জুন। পর্যন্ত কোনো রেসপন্স দেয় তার নাই। চাওয়া একটাই যে তার কাগজটা অন্তত ফিরে আসুক, যে কাগজের বদৌলতে তারা পরস্পরের সাথে থেকেছে, সম্পর্ক করেছে, পরস্পরের হাত ধরেছে, আর আমরা একটা কথাই বলতে চাই যে মাস্তি করেছে। আমার জীবনে এরকম ঘটনা যেন আর, আচ্ছা, এই শিক্ষা যে যার মতো করে নিয়ে নেবে, এটা বলার দরকার নেই, যে যার প্রয়োজনে শিক্ষাটা নিয়ে নেবে। বাট একটা জিনিস, এই ছেলেটিকে আমার আসলে কোনো কিছু বলার নাই। আমার আমন্ত্রিত তুলে দেয়, সমস্ত রকমের ভালো মন্দ বিবেচনার বাইরে গিয়ে বিবেক বিবর্জিত হয়ে অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে ফেলে। গুরু ব্যক্তি অর্জুন, এই ছেলেটির যে স্বরূপ আমি দেখেছি, যে ছেলেটির মধ্যে অত বেশি মাত্রায় নোংরামি নাই, এই ছেলেটি ওই মাত্রায় অভিশপ্ত না, তারপরেও এই ছেলেটির দ্বারা অন্যায়গুলো ঘটে গেছে, যেটা অন স্ক্রিন লাখো মানুষের সামনে সে একনলেজ করেছে, স্বীকার করেছে, এবং সেটার জন্য নিঃসন্দেহে তুমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। ক্ষমাপ্রার্থী। সো এই বলার সৎসাহস যেহেতু রাখে, তাই আমি ধরে নিচ্ছি যে ছেলেটি এখনো অভিশপ্ত জায়গাতে যায়নি। কিন্তু অর্জুন একটু দাঁড়াবে আমার সাথে। গুরু, আমি But এর মধ্যে আমি আর একটা- কথা শুনতে চাচ্ছি না, পরে বাকি কথা পরে হবে, আবার আরেকদিন এসে বলিস। শুধু একটা কারণে দাঁড়াতে তোকে বললাম, আমার পাশে দাঁড়া। তুই করে বললে কি না, খারাপ লাগতেছে? এটা অনেক senior। অনেক সিনিয়র ভাইয়ের জায়গা থেকে বলতেছি। আর এমন একটা জায়গাতে লেখাপড়া করেছিস ভাই, যেখানে আমার প্রাণের সম্পর্ক, আমার রাজশাহী, যেখানে আমার নারী ছেঁড়া শেকড় পোতা আছে, যেখানে আমার বাবার কবর, এখানে ও যেখানে গেলে আমি নিঃশ্বাস নিই, আমি নিজেকে উজ্জীবিত করি, সেই জায়গাতে তোর ছোটবেলা কেটেছে। সো সেই দাবি নিয়ে আমি এই সম্পর্ক নিয়ে বলতেছি যে অর্জুন, অন এয়ার অন স্ক্রিন যে পরকীয় সম্পর্কের কথা তুই বললি ভাই, যে পরকীয় সম্পর্কের কথা তুই বললি, যে পরকীয়ার কারণে 2.5 বছরের বাচ্চা, ঘুমন্ত বাচ্চাকে রেখে অভিশপ্ত এই মেয়ে কিভাবে পারে? মায়ের যে স্বরূপ আমরা সবসময় চিন্তা করি, মায়ের চাইতে পৃথিবীতে ইম্পর্টেন্ট কিছু আর হতে পারে না, মায়ের চাইতে ভালো লাগার আর কিছু হতে পারে না। পৃথিবীর সমস্ত গন্ধের চাইতে ইম্পর্টেন্ট গন্ধ আমার মায়ের আঁচলের গন্ধ,
যে মা কোনোদিন আতরও মাখে না, পারফিউমও দেয় না, কিন্তু আমার মায়ের শরীর বেয়ে বেয়ে যে ঘাম আসে, আজকে ঘামে সিক্ত হয় যে আঁচল, খোদার কসম পৃথিবীতে এর চাইতে সুন্দরতম গন্ধ আর কিছু নাই। যে মা মুখে কোনোদিন ক্রিম দেয় না, পার্লারের রূপ কেমন হয় কোনোদিন চোখে দেখেনি, সেই মায়ের রূপ পৃথিবীতে সবচাইতে আমার কাছে সুন্দর। আমার মা বেঁচে আছে, যখন এই কথাগুলো বলতেছে আমার মা আমার চোখের সামনে আসতেছে, ভাসতেছে। কিছুদিন আগে বহু কষ্টের বাপের জমি বিক্রি হলো, সবাই ভাগ করে নিল। আমরা ভাই বোন মনে করলাম আম্মা তোমার জন্য একটা অংশ থাকুক। আম্মা বললো যে দরকার নাই। আমি বললাম যে এত এই অল্প পরিমাণ টাকা থাকুক বলতেছি। এবং লিপির যে স্বামী, তার কথা ভাবতেছি, এত পরিশ্রম, এত কষ্ট, যা চাই সেভাবে তার মনের মতো করে নিজেকে চেষ্টা করেছে। সে জানে যার একটি ছেলের সাথে ব্যভিচারী সম্পর্কে লিপ্ত হয়েছে, তার বউ চলে গেছে সেখানে, দিনের পর দিন থেকেছে, ইচ্ছা মতো তার সাথে নষ্টি ফষ্টি করেছে, তারপরও তাকে পর করতে পারেনি। তার সন্তানের জন্য হলেও আবার তাকে আপন করে নিয়েছে। আমি চাই না এমন করে ভালোবাসুক কেউ কাউকে, আমি চাই না। আর যদি ভালোবাসো ভাই, কোনোদিন জানান দিও না, যাতে করে কোনো মেয়ে, কোনো অভিশপ্ত ব্যভিচারী মেয়ে এ ধরনের ভালোবাসার সাহস পেয়ে যায় যে অবস্থায় আমি যাই না কেন, যাই নোংরামি করি না কেন, আমার স্বামী মনে হয় আমাকে। একটা বাচ্চা মেয়ের, 2.5 বছরের বাচ্চা মেয়ের দীর্ঘ নিঃশ্বাসে তোর জীবন অভিশপ্ত হয়ে গেছে। এবং ওই ছেলেটি, যে ছেলেটি পাগলের মতো ভালোবেসেছিল তার বউকে এবং সন্তানকে, তার দীর্ঘ নিঃশ্বাসে তোর জীবন অভিশপ্ত হয়ে গেছে। ততদিন পর্যন্ত তুই স্বাভাবিক জীবন আসতে পারবি না, যতদিন পর্যন্ত তুই এই মানুষগুলোর কাছে ক্ষমা না চাইবি। যদি সম্ভব হয় কোনোদিন ফোন দিয়ে হলেও তোদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিস, যা মাফ করে দাও, ভেতর থেকে মাফ করে দাও, তাহলে আমার জীবন নরকের মতো হয়ে গেছে। দেখবি যে তখন তোর জীবনের ভেতরে যে পাথরটা আছে সেটা হালকা হবে, তুই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবি। তোর ভগবানের কাছে তুই প্রার্থনা করতে থাক, মানুষের কাছে প্রার্থনা কর যে তোর জন্য সবাই যেন দোয়া করে আর তোকে যেন সবাই ক্ষমা করে দেয়। অর্জুন, আমি সকলের কাছে, বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে আমি একটাই কথা তার কাছে বলতে চাই যে আমি জীবনে যেটা ভুল করছি সেটা আর জীবনে যেন আমি আর কখনো যেন এই দ্বিতীয়বার আর কোনোদিন না করতে পারি। এবং আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমার মতো যেন এরকম কেউ এই ভুলটা যেন না করে, এবং আমার মতো যেন এরকম দুর্বিষহ জীবন এরকম পদার্পণ না করে। আমি সকলের কাছে এটাই, আমার সকলের কাছে এটাই প্রার্থনা যে আমাকে যেন সকলেই আমাকে ক্ষমা করে দেয়, যাতে আমি পরকালে যাতে আমি একটু হলেও শান্তিতে থাকতে পারি, শান্তিতে মরতে পারি, এটাই আমার সকলের কাছে চাওয়া। ওকে অর্জুন, আমাদের দোয়া থাকলো এবং অফকোর্স স্বাভাবিক জীবনে ফিরে আয় তুই, সে প্রার্থনা থাকলো। ওকে, আমরা দুইটা কথা দিয়েছিলাম যে অ্যাটলিস্ট 2-3টা ফোন কল নেব। অলরেডি একটা লাইভ কল আমরা যাচ্ছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? গুরু, আমি সৌরভ আহমেদ বলছিলাম, সৌরভ? মানিকগঞ্জ থেকে শুনছি। সৌরভ মানিকগঞ্জ থেকে, অনেক ভালোবাসা, স্বাগত জানাচ্ছি। গুরু, আমি হচ্ছে নেওয়াজ শরীফ ভাইয়ের মাধ্যমে আর কি আপনার সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়েছি। নেওয়াজ, মালদা থেকে, ইন্ডিয়ার নেওয়াজ। ওকে, জি 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 জি, ওনার সঙ্গে মাঝে মাঝে কথা হয়। হুম। তো অ্যাকচুয়ালি আমি পুরো ঘটনাটা ভালোভাবে শুনতে পাইনি, কারণ হচ্ছে আমি একটা বিয়ে অনুষ্ঠানে ছিলাম। তো সেখান থেকে আসার পরে এরপর আমি ঢুকছি। তো যতটুকু শুনতে পারলাম এখানে হচ্ছে তাকে, আমার যতটুকু মনে হয় যে তাকে এখানে ইউজ করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন মাধ্যমে তাকে যে এরকম ভাবে ইউজ করছে সেই জিনিসটা হয়তো বুঝতে পারে নাই, বা এরকম একটা ঘটনাগুলো যে তার সঙ্গে ঘটতেছে সে এগুলোর সঙ্গে সামিল আছে, কিন্তু তাকে যে এর মধ্যে মানে রাখছে বা ইউজ করতেছে সেই জিনিসগুলো বুঝতে পারে না। সৌরভ, আমি এই কথাটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। সৌরভ খুব ব্রাইটলি একটা কথা পোর্ট্রে করেছে, যেটা আমি কভার করিনি। সেটা হচ্ছে যে অফকোর্স সে অন্যায় করেছে ঠিকই, কিন্তু তাকে যেভাবে খোলসের মধ্যে ঢুকাইছিল ওই মেয়েটি, যেভাবে পাগল করে রাখছিল, যে কারণে ভাবনার জায়গাগুলো তার পরিচ্ছন্ন ছিল না। তারপরেও যে ধরনের অন্যায়ের ধরন এত মারাত্মক, কোনোভাবেই অন্যায়গুলো সমীচীন হয়নি বা অন্যায়গুলো মেনে নেওয়ার মতো না। সৌরভ, উনি ওনার কথার ভিতরে বা ওনার মায়ায় এতটা ঘোর ছিল, যার কারণে হয়তো বা সে নিজেকেও পর্যন্ত তার জন্য বিসর্জন মানলাম, কিন্তু তারপরে যেখানে বাচ্চার প্রশ্ন, এত কিছু জায়গাতে
হওয়াটা উচিত হয়নি বলেই আমার কাছে মনে হয়েছে। সৌরভ, আমাদের প্রোগ্রাম কি প্রায় শোনা হয় বা দেখা হয়? জি 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 গুরু, আমি মাঝে মাঝে শুনি। মাঝখানে আপনি একবার এটা বাদ দিয়ে দিছিলেন, তখন অনেকবার খুঁজছি আপনাকে, বাট আমি কখনো পাইনি কোথাও। বাদ দেওয়ার বাট চেষ্টা আমি করবো না। আপনার ফেসবুক পেজে অ্যাড ছিলাম। ইয়া ডিয়ার, আমি আর বাদ দেওয়ার চেষ্টা করবো না যতক্ষণ পর্যন্ত আমাকে লাথি মেরে বের করে না দিবে। আপলোড দিতে আমি তখন চেষ্টা দেখতাম। করব যেন সাথে থাকতে পারি এবং আপনাদের ভালোবাসার জন্য কানেক্টেড থাকতে পারি। সৌরভ, থ্যাংক ইউ। লাস্ট একটা কথা বলবো। ইয়া প্লিজ সৌরভ। হ্যালো, ইয়া সৌরভ। লাস্ট একটা কথা বলবো, তবে যতটুকু মনে হচ্ছে যে ওই মানুষটা মানে টোটালি তার জন্য পারফেক্ট ছিল না। কারণ হচ্ছে তার স্বভাব চরিত্র বা আকারঙ্গিক সব দিক দিয়েই সে অন্যরকম ছিল, যার কারণে সে একজন মানুষের সংসার ছেড়ে কিভাবে অন্য জনের কাছে এইভাবে আসে। একদমই যার তাই। একটা ছেলে থাকে, যার একটা সংসার আছে, তাহলে নিজের স্বার্থের জন্য সে কিন্তু অন্য জায়গায় চলে আসছে। সে একটা বারের জন্য তার সন্তান বা তার ওই ফ্যামিলির কথা ভাবে না। একদমই তাই। সে কেমন মেয়েটার হয়? যে এখানে ব্যাপার সেটা হচ্ছে ব্যাখ্যাতীত। এরকম নোংরা অভিশপ্ত মেয়ে যেন পৃথিবীতে না দেখতে হয়, সেই প্রার্থনা আমাদের থাকবে। সৌরভ, অনেক ভালোবাসা ডিয়ার। তারপরেও গুরু, উনি যে একটা জায়গা থেকে ভুল বুঝতে পারছে, ইভেন কি তার নিজেকে সংশোধন করার জন্য ভালোবাসার বাংলাদেশে আসছে, তো সেই জন্য তাকে সাধুবাদ জানাই। আশা করি আল্লাহর রহমতে সৌরভ, সাধুবাদ জানাচ্ছে অর্জুন আপনাকে যে আপনি অ্যাটলিস্ট ভুল বুঝতে পেরে লাখো মানুষের সামনে অ্যাকনলেজ করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং আপনি ঠিক হন, ঘুরে দাঁড়ান, তার জন্য প্রার্থনা করছি। জি জি জি, যে ওনার জন্য ভালো কিছু করুক বা ভালো কিছু হোক, এটাই আশাবাদী। ওকে সৌরভ, অনেক ভালোবাসা। আপনার সঙ্গে কথা বলতেছি, ইভেন এই প্রথম কথা বললাম, আমি আসলে মানে কি বলবো বুঝতে পারছি না, মানে আমার শরীরটা মানে কাঁপতেছে, এমন একটা অবস্থা। না বাবজান, এই ভালোবাসা এবং এই মহব্বতের জন্য কৃতজ্ঞতা। বাট তুমি খুব গুছিয়ে কথা বলো এবং খুব যৌক্তিক একটা পয়েন্ট তুলে নিয়ে এসেছো। থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার, অনেক ভালোবাসা। জি জি গুরু, সেজন্য আমি আরো ধন্যবাদ বেশি জানাচ্ছি হচ্ছে নেওয়াজ শরীফ ভাইয়াকে। তো ওনার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, ইভেন উনি আমাকে আপনার কাছে কথা বলার জন্য একটা সিস্টেম করে। নেওয়াজকে আমার ভালোবাসা সবসময়। নেওয়াজ আমার অসম্ভব খোঁজ খবর রাখে, আমার ছোট ভাইও মালদাতে থাকে। অনেক ভালোবাসা সৌরভ, অনেক ভালো একজন মানুষ গুরু, যা ভালো থাকবে, টেক কেয়ার বাড়ি। অনেক অনেক ভালোবাসা। যা ভালোবাসা। নেক্সট ফোন কলে যাচ্ছি। আবার নেওয়াজ, তো ওটা তো নেওয়াজই। হ্যাঁ, ওকে। হ্যালো, হ্যালো। আমরা একটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি আজকের মতো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ গুরু, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম পারফেক্ট। জি কে আমি বলছেন? আপনাদের আমি রাজু বলছিলাম। আমি আসলে আপনাদের প্রোগ্রামটা দেখলাম আর কি। হ্যাঁ, জি রাজু ভাই। তো এটা সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। জি প্লিজ বলুন, আপনার কথা আমরা শুনছি। অর্জুন, হ্যাঁ হ্যাঁ, এই যে অর্জুন ছেলেটাকে আপনি পানিশমেন্ট দিলেন না, মানে কেন দিলেন না, এটা আসলে আমার প্রশ্ন আপনার কাছে। এখানে তো আসলে আমার যেটা মনে হয়, আপনার যেমন একটু আগের কলটাতে আপনি বললেন যে এরকম মেয়ে যেন আর না জন্মায়, ঠিক আছে, কিন্তু আসলে এখানে তো ওই মেয়েটার ইনম্যাচুরিটির বিষয়টাও ছিল। তখন এই যে অর্জুন ছেলেটা, তো ওকে আটকাতে পারতো। ও এখন কান্না করতেছে, কিন্তু এই অর্জুন যখন ওকে ওর ছেলের কাছ থেকে বা ওর বাচ্চার কাছ থেকে আলাদা করলো, তখন ওর কান্নাটা কোথায় ছিল? তখন ওর যে এখন যে রিয়েলাইজেশনটা, ও এখন জাতির সামনে এসে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, কিন্তু ও যখন ওকে নিয়ে পালালো, তখন ওর এই বোধ শক্তিটা কোথায় ছিল? গ্রেট রাজু, আমার আসলেই লাভ গুরু জায়গা থেকে বলার কোনো সুযোগ নাই। আপনি যেভাবে বলেছেন, আমি একদম অবনত মস্তকে আপনার প্রত্যেকটা কথা মেনে নিচ্ছি। উচিত ছিল যেভাবে ওকে ট্রিট করা। জি হ্যাঁ, সেটাই। জি জি, আপনি এই গল্পটাই তিনটা অ্যাঙ্গেল হতে পারে এখানে। সেটা হচ্ছে আপনার ঢাকা এফএম আজকে যদি ওই মেয়েটা গল্পটা বলতে আসতো যে সে ভুল করছে, তাকে অর্জুন নামে একটা ছেলে তার স্বামীর সন্তানের কাছ থেকে আলাদা করে নিয়ে গিয়েছিল, তারপর সে নিজের ইচ্ছাতে তার ছেলে, তার সন্তান, তার স্বামীর কাছে ব্যাক করে এসেছে। তখন কিন্তু এই গল্পের ভিলেন কিন্তু এই অর্জুনই, ঠিক আছে। আবার যদি এই গল্পটা অ্যাঙ্গেলটা এরকম হতে পারতো যে এই মেয়েটা হাজবেন্ড গল্পটা বলতে আসছে,
যে অর্জুন নামে একটা ছেলে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল আমার সন্তানকে রেখে। সেখান থেকে এই মেয়েটা তো ভুল করেছিল, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত নিতে সে একটু দেরি করেছে। দ্যাটস ইট। কিন্তু এখানে অর্জুন যে মায়া কান্নাটা করলো গল্পের শেষ মুহূর্তে, এটা দ্বারা আসলে কি মেসেজ দিল সে, এটা আসলে আমার বোধগম্য না। এটা আমি তো অর্জুনের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। অর্জুন বলেন। আমাকে বোঝাতেন। অর্জুন, এই যে মাইক্রোফোনে আসেন। এবং এই ফাঁকে আমি অনুষ্ঠানটা যেহেতু দীর্ঘ করতেছি, আমি প্রিয়াঙ্কাকে একটু অনুমতি দিচ্ছি যে প্রিয়াঙ্কা, আমাদের একটা ছোট্ট কাজ আছে, একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া লাগে, ওটা দিয়ে তুমি তাও কাম ব্যাক করো। ওকে অর্জুন, প্রশ্ন উত্তর দেন। হ্যাঁ বলেন। বলছি আপনি যে গল্পের শেষ মুহূর্তে কান্না করলেন, আপনি এখনো তার কথা আপনার মনে পড়ে, ঠিক আছে? গুরু আপনাকে বললো সে যদি এখন আসে কি করবেন, আপনি এই কান্নাটা করলেন কেন? মেয়েটা তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সে আপনাকে লাথি মেরে সে তার বাচ্চা এবং তার স্বামীর কাছে ফিরে গিয়েছে। তো আপনি এই কান্না করতেছেন কেন? মানে আপনার কান্নাটা দ্বারা কি বুঝালেন আপনি? এখানে আমি তো তাকে প্রথমে সেভাবে ভালোবাসতে যাইনি, বা আমি কখনো তাকে তো ওইভাবে আমি কখনো দেখি নাই। পেছনে আলোচনায় না যাই, শুধু বলেন যে এখন কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন আবার ফিরে আসুক? কাঁদতেছেন কেন সেটা বলতে না, চাচ্ছেন? আমি তো চাচ্ছি না সে স্বামী সংসার নিয়ে সুখে থাক। তাহলে কাঁদতেছেন কেন? রাজুর কথার কোয়েশ্চেনের অ্যান্সার এইটা। কাঁদছেন কিসের জন্য? সে একটা বিবাহিতা স্ত্রী, বিবাহিত নারী, তার একটা বাচ্চা আছে, তাকে নিয়ে যখন আপনি পালাচ্ছিলেন তখন আপনার এই বোধ শক্তিটা কোথায় ছিল? আপনি এখন আপনার লাইফ ডিস্ট্রয়ের জন্য মেয়েটাকে দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন। আপনি তো ওই মেয়েটার লাইফটা ধ্বংস করছেন। আমি তো তাকে শেষ সুযোগও দিয়েছিলাম, আমি তাকে বুঝাইছি, বোঝানোর পরে তারপরেও সে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত। অর্জুন, আপনাকে আমি রাজুর কথার সূত্র ধরে বলি, আপনাকে একটা পর্যায়ে আমি সুযোগ দিয়েছি যে আপনাকে আমার যেভাবে অপদস্থ করার কথা ছিল আপনাকে অপদস্থ আমি করিনি। আপনার কাছে সমগ্র মানুষের কাছে ক্ষমা চাইতে চাইছি, আপনি ক্ষমা চেয়েছেন। বাট রাজু যে কথাগুলো বলছিল, একটা কথা কি আপনি অস্বীকার করেন বা এই কথাগুলোর বিরুদ্ধে আপনি কিছু বলতে চান? বলার তো সুযোগ আপনার নাই। অ্যাটলিস্ট রাজুকে আপনি কনভিন্স করেন, কারণ এই মানুষগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কনভিন্স করেন যে আসলেই আপনি ভুল করেছেন, এর বাইরে কিছু আছে কি? না না তো বলেন সেই কথাগুলো। আমি আসলে ভুল করছি, আমি সেটার জন্য অবশ্যই আমি অনুতপ্ত। এটাই আর বর্তমানে এই পরকীয়ার বিষয়টাতে, ঠিক আছে, পরকীয়ার মাত্রাটা অনেক বেড়ে গেছে এবং এখানে মূলত যিনি আসামি আর কি, অপরাধী, এটার নাম হচ্ছে অর্জুন। আপনাদের মতো লোকদের কারণেই পরকীয়াটা বেড়ে যাচ্ছে। আপনি যখন দেখলেন, সেটাকে আপনি মানেন না মানেন না এই কথাটা বলেন। এই যে স্টোরিটা বলেছেন, এখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে রাজু বলছে যে এটা অর্জুনদের কারণে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনাটা বেড়ে যায়, এই কথাটা আপনি স্বীকার করতেছেন নাকি করতেছেন না এই স্টোরির মধ্যে? হ্যাঁ, স্বীকার করছি। রাজু, আমি আসলে ও অ্যাকনলেজ করতেছে, তখনও করেছে, এখনো করছে, ক্ষমা চাচ্ছে। এই ক্ষমার ঊর্ধ্বে একটা ব্যাপার, বাংলাদেশের সেপারেশন রেট, ডিভোর্স রেট যেরকম যাচ্ছে, ঢাকা শহরে প্রতি ঘন্টাতে 2-3 করে সেপারেটেড হচ্ছে। আমাদের অনেক স্বপ্নের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন আলগা হয়ে যাচ্ছে। বৈবাহিক সম্পর্কের মতো একটা দারুণ ইনস্টিটিউশন ভেঙে পড়তেছে অনলি কজ অফ এই পরকীয়া। তো একে আমার আসলে বলার বা করার কিছু নাই, কারণ ও আগে ক্ষমা টমা চেয়ে বেশি হচ্ছে এমন না, কিন্তু যে আমি বায়াসড ভাবে মেয়েটির কথা বলছি আর ওর কথা বলছি না। আমি শুধু বলতে, ওকে শুধু একটা বলেছি, তুই তো এমনি স্যান্ডউইচ হয়ে গেছিস। ওকে ও ক্ষমার। জি রাজু প্লিজ। জায়গাটা হচ্ছে গুরু, আপনি যথেষ্ট পছন্দ করি আপনাকে, আপনার ওকে আজকে এমন একটা পানিশমেন্ট দেওয়া উচিত ছিল যেটা হচ্ছে যাতে করে আমাদের সমাজে বাকি যে অর্জুনরা আছে তারা যেন একটা শিক্ষা পেয়ে যায়। আপনি ওর ওই যে সহজ উক্তির কারণে ও সবকিছু ওপেনলি বললো, এই জন্য যে আপনি না, আমি কোনোভাবে রিল্যাক্স না রাজু, আমি অ্যাকনলেজ করতেছি আমি কোনোভাবে ওর প্রশ্নে রিল্যাক্স না। তবে আমার কাছে একটু মনে হয়েছে একটা জায়গায়, আমি শুধু একটা জিনিস বলার যদি সুযোগ রাজু আপনি দেন, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ওর যে সিচুয়েশন যা দেখতেছি আমি অন ইয়ারে এবং অফ ইয়ারে দেখেছি,
আমি যদি আরেকটু বেসামাল জায়গা তোকে নিয়ে নিই, আপনি মনে হয় দেখছেন যখন কাউকে আমি ধরি তখন পরিস্থিতি কোন পর্যায়ে যায়। আল্লাহ না করুক আমি যদি ওই পরিস্থিতিতে নিয়ে যাই, অফ ইয়ারে যে চেহারা তার দেখেছি আমি, অন ইয়ারে যেমন দেখতেছিলাম, আল্লাহ না করুক এমন কোনো ঘটনা না ঘটিয়ে ফেলে যেটা আমরা কেউই দিন শেষে চাই না। আমি মনে হয় বুঝাতে পারতেছি কি বলতে চাচ্ছি, বাট তার জিনিসটাকে আমি জাস্টিফাই করিনি কিন্তু কোনোভাবেই। সে সমস্ত মানুষ কাছে একাগ্র চিন্তে কায়মনো বাক্যে ক্ষমা চেয়েছে। আচ্ছা ভাইয়া, আমি একটা রাজু, কথা বলি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? ওকে রাজু, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে রাজু, আজকের মতো ছাড়তেছি। বাট এটা সত্যি, আপনি আমাকে যেভাবে গাইড করেছেন, যেভাবে কথা বলেছেন, আই এম রিয়েলি প্রেজড যে এরকম ম্যাচিউর শ্রোতা এবং দর্শক আমার প্রোগ্রামের সাথে কানেক্টেড আছে। এন্ড অফকোর্স পরে কথা, এখন আর কথা বলার দরকার নাই। এবং এটাও ঠিক যে এই মানুষগুলোকে ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। এবং অফকোর্স এদের প্রত্যেকটা কথাকে তীব্রভাবে ঘৃণার সাথে আমরা প্রতিবাদ জানাই যে আমাদের সমাজে আমরা আর কোনো অর্জুন দেখতে চাই না। বাট তার যে প্রাপ্য ছিল আমার কাছ থেকে বিহেভের জায়গা থেকে, সেটা কিছুটা রিল্যাক্স রেখেছি যাতে করে আর কোনো স্যান্ডউইচ সিচুয়েশনে না যায়, যাতে করে কোনো নেগেটিভ সিদ্ধান্তের দিকে চলে না যায়। বাট আমরা এই ধরনের সম্পর্ককে জঘন্যভাবে রিফিউজ করতেছি। থ্যাঙ্কস ফর কলিং রাজু। এই, রাজু ভাই, আমার একটা কথা আছে। রাজু ভাই, আপনার মতো করে আমাদের হ্যাঁ রাজু ভাই, আমার নাম জুয়েল এবং আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, আর আপনাকে আমি ওইভাবে গুরুত্ব দিয়ে আপনার সঙ্গে চ্যাটটা করছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল যে আপনার কাছ থেকে আপনার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে, যার কারণে আমি আপনার ফোনটা গুরুর কাছে দিয়েছি এবং ভেবেছি যে আমাদের এই আলোচনাটা আমাদের সবারই শোনা উচিত। আর আপনাকে ধন্যবাদ। আপনার মতো করে যারা অনুষ্ঠানের শেষে গল্প নিয়ে অনুষ্ঠান নিয়ে কথা বলতে চান, সাদরে আমন্ত্রণ জানাই। এবং রাজু ভাই, এভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমরা কৃতজ্ঞ এবং ভালোবাসি আপনার জন্য। থ্যাংক ইউ রাজু ভাই। এবং আমি চাই যে এরকম ওপেন ডিসকাশন হোক। আমাকেও যদি কেউ চায় যে একদম ধুয়ে দিতে, প্লিজ বলুন, যে কোনো কিছু হোক। এটা আনকাট, আনসেন্সার্ড একটা, কারণ এটা আমাদের সবার অনুষ্ঠান রাজু ভাই, আপনার অনুষ্ঠান, আমার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান। সো এই অনুষ্ঠানের ভালোবাসা থেকেই আসলে এই অভিযোগগুলি আসে। আপনারা ভালোবাসেন বলে আপনাদের যে কোনো মতামত এভাবে ফ্র্যাঙ্কলি শেয়ার করেন, এই জন্য সবসময়ের জন্য স্যালুট। এবং আমরা জোর পাই যে না, আমরা একা নই। আর আমি সমালোচনার ঊর্ধ্বে না, আমার যদি কোনো কিছু লাগে ডিরেক্ট যেন বলে, আমি খুব খুশি হব। তাহলে আমি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি গুরু, আদারওয়াইজ নেবেন না বা না 100 বার না, আই রিয়েলি লাভ আফটার রিসিভিং ভেরি লং টাইম এরকম একটা কল পেয়ে। আমি চাই যে আমার সমালোচনা হোক, আমার কোনো জায়গাতে ভুল থাকলে ডিরেক্ট বলুক, যাতে করে আমি নিজেকে কাউন্সিলিং করে ঠিক করতে পারি। থ্যাঙ্কস ফর কলিং ডিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ গুরু। থ্যাংক ইউ। নেক্সট কলে যাচ্ছি। আমরা শেষ করছি, দেখে ওইটা নিয়ে নি, ওকে একটা নিয়ে নি। আজকে আর নিব না, লাস্ট কল। ওকে, তাহলে আমরা শেষ করছি। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আর এ ধরনের ঘৃণাতম সম্পর্কের দিকে আর যেতে চায় না। আর এরকম একটা সম্পর্ক যেন না তৈরি হয় যেখানে কারো হাত ধরে ভালোবাসা তো না, শুধু দীর্ঘ নিঃশ্বাসের জন্ম নেয়। অনেক শুভকামনা সবার জন্য। ভালো থাকুক।